যারা শিক্ষকের বৃত্তি গ্রহণ করবেন তাদের সারা জীবন চেষ্টা করা দরকার মনের সমস্ত কথা কি করে মাতৃভাষায় প্রকাশ করা যায়। লিখেছিলেন বাংলার এক মহান শিক্ষক আচার্য সত্যেন্দ্রনাথ বসু। কিন্তু শিক্ষককে যদি নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজনীতির দাদাদের হাতে মার খেতে হয়, আর সেই নেতা যদি কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে আসেন, সেই লজ্জা, সেই যন্ত্রণা কি মাতৃভাষায় প্রকাশ করা যায়? কাকদ্বীপের ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড়, সেই নিয়েই প্রথম প্রশ্ন। স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মার, পুলিশের দেয়া জামিনযোগ্য ধারাতে কয়েক ঘন্টাতেই জামিন তৃণমূল নেতার। কাকদ্বীপের এই ঘটনায় কি বার্তা গেল ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোর কাছে? দ্বিতীয় প্রশ্ন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাড়া করে মারছে তৃণমূল নেতা, সিসিটিভিতে ধরা পড়ল তাণ্ডবের ছবি। তারপরেও অভিযুক্ত নেতার বিরুদ্ধে একটাও জামিন অযোগ্য ধারা দিল না পুলিশ। অভিযুক্ত শাসক নেতা বলেই কি পুলিশের এই দলদাসের মতো আচরণ? তৃতীয় প্রশ্ন। এবার অন্য কাউকে দিয়ে হামলা চালাতে পারে, নেতার জামিনে আশঙ্কা আক্রান্ত প্রধান শিক্ষকের। 13 বছর আগে রায়গঞ্জ থেকে কাকদ্বীপ, কেন বারবার শিক্ষাঙ্গনের নৈরাজ্যেতে নাম জড়াচ্ছে শাসকের? চতুর্থ প্রশ্ন। আরজি করে ডাক্তারের ধর্ষণ ও খুনের পর এবার পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ। বাম বিজেপি থেকে এসইউসিআই, একযোগে আন্দোলনে বিরোধীরা। অভয়ার মর্মান্তিক মৃত্যুর পরেও কেন একটুও পাল্টাচ্ছে না নিরাপত্তার ছবিটা? এ প্রশ্ন তো উঠবেই। পঞ্চম। 2008 সালে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত জাহির আব্বাস খান। 3 মাস জেলও খেটেছিল। তারপরও ঠিকাদার সংস্থার মাধ্যমে কি করে সরকারি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার হলো এই জাহির? তবে কি তার মাথায় কোনো প্রভাবশালীর হাত রয়েছে? তবে শুরুতেই দেখাবো স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেও কয়েক ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল তৃণমূল নেতার। আশঙ্কা তো অবশ্যই রয়েছে, এই বিষয়টি তো তিনি প্রভাবশালী সদস্য। আশঙ্কাই সত্যি হলো, 24 ঘন্টাও কাটলো না। কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বাড়ু। 5 রকমের জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ, ফলে হলো না সওয়াল জবাবটুকুও। মাত্র 15 সেকেন্ডেই শুনানি শেষ। শিক্ষক পিটিয়েও অনায়াসে জামিন পেলেন তৃণমূল নেতা। ধারাগুলো দেওয়া হয়েছিল তোমাকে বলে রাখি, সেই ধারাগুলোর মধ্যে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 126 উপধারা 2, 115 উপধারা 2, 117 উপধারা 2, 351 উপধারা 2 এবং 3 উপধারা 5, এটা ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলো দেওয়া হয়েছিল। এবং যেটা আইনজীবীরা বলছেন যে এগুলো সবই হচ্ছে জামিনযোগ্য। এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না। বেলেবল সেকশন ছিল, সেই জন্য আদালত জামিন মঞ্জুর করেছে 1000 টাকার বেল বন্ডে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল, যে স্কুলে তিনি প্রতিনিয়ত ছড়িয়ে দিয়েছেন জীবনবোধের পাঠ, অবসরের দ্বারপ্রান্তে এসে সেখানেই হয়েছেন চূড়ান্ত অসম্মানের শিকার। স্কুলের শিক্ষামূলক ভ্রমণ নিয়ে মতান্তরের জেরে মঙ্গলবার স্কুলের মধ্যেই তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে। বীরেন্দ্র বিদ্যানিকেতনের এই করিডোর ধরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে রীতিমতো ধাক্কা মারতে মারতে স্কুলের বাইরে বের করে দেওয়া হয়। এই করিডোরে একদিকে রয়েছে বিদ্যাসাগরের ছবি, আরেকদিকে রয়েছে এখানে আমরা দেখছি রাজা রামমোহন রায়ের ছবি। এই সমস্ত মনীষীদের ছবির সামনেই এই কাণ্ড ঘটান ওই পঞ্চায়েত সদস্য, যা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই তৃণমূল নেতাই কার্যত হাসতে হাসতে জামিন পেয়ে গেলেন। উনি যদি সভাপতি থাকেন বিদ্যালয়ে, তাহলে আমার অবশ্যই আশঙ্কা রয়েছে এবং পুনরায় আবার একই রকম ব্যবহার হবে। প্রথমে শিক্ষককে মার, পুলিশের জামিনযোগ্য ধারা দেওয়া, তারপরই জামিন, নিন্দার ঝড় সর্বোচ্চ। মানুষ অথবা মাস্টারমশাই অথবা যে কেউ তার আক্রান্ত হবার বিষয়ে পুলিশের কোনো বিরোধিতা নেই। পুলিশ আক্রান্তের পাশে দাঁড়াবে না, আক্রমণকারীর পাশে দাঁড়াবে। তৃণমূলের নেতা, অতএব জামিনযোগ্য, অতএব বেল, এটা ছাবলামো হচ্ছে। তো কোনো ঘটনা, খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ যদি ব্যবস্থা নেয়, তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে, তাহলে কোর্টের অন্য পক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন, বা করে থাকলে তারা কি বললেন? এবার জামিন দেওয়া হবে
অথবা দেওয়া হবে না, সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বারবার এই ধরনের ছবি কি লজ্জার নয়? আর কতদিন এই ছবি দেখতে হবে? অর্ণব মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ধর্মতত্ত্বে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে রাজা অপেক্ষাও যাহারা সমাজের শিক্ষক তাহারা ভক্তির পাত্র। আরে শিক্ষক হিসেবে ভক্তি টক্তি বাদ দিন, একজন সাধারণ নাগরিকের প্রাপ্য সম্মানটুকুও নিজের কর্মস্থলে একজন মানুষ পাবেন না? একজন প্রধান শিক্ষককে তার ছাত্রছাত্রীদের সামনে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করছে তৃণমূল নেতা। আর আমাদের রাজ্যের পুলিশ সবকটা জামিনযোগ্য ধারা দেয়াতে অনায়াসে জামিন পেয়ে যাচ্ছে সেই নেতা। আরেকজন প্রধান শিক্ষিকা যিনি নিজে তৃণমূলের শিক্ষা সেলের পদাধিকারী, তাকে তাঁরই স্কুলে এই রাজারহাটে দেখাবো খানিক্ষণের মধ্যে মারধর করে শৌচাগারে আটকে রাখা হয় বলে নিজেই বলছেন প্রধান শিক্ষিকা। আজ আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুলদা, কাকদ্বীপে এই ভয়ঙ্কর অপরাধ স্পষ্ট সিসিটিভিতে দেখা যাচ্ছে, তাও জামিনযোগ্য ধারা দিয়ে তৃণমূল নেতাকে কি কার্যত জামিন পেতে সাহায্য করা হলো? কিন্তু আমার প্রশ্ন, সমাজে কি বার্তা গেল? একজন প্রধান শিক্ষককে স্কুলে ছাত্রছাত্রীদের সামনে মারলেও আপনি শাসক দলের নেতা হলে 7 খুন মাফ। কে কি বলছে সেটা বাদ দিয়ে যদি আমরা যে ভিডিওটা দেখি, তাহলে সেখানে কোনো জায়গায় আপনারা দেখবেন না যে সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই শাসক নেতার গায়ে কোনো রকম আঘাত করছেন বা অন্যরকম আপত্তিজনক কিছু করেছেন। কিন্তু শাসক দলের নেতা তাকে মারছেন, ঘাড় ধাক্কা দিচ্ছেন এবং জোর করে বের করে দিচ্ছেন। অতএব অপরাধটা কার সেটা খুব পরিষ্কার, এবং ঘরের ভিতর কি ঘটনা ঘটেছিল এর থেকে বোঝা যায়, যদিও তার ঘরের সিসিটিভি ফুটেজ জোর করে ডিলিট করানো হয়েছে। পুলিশ যদি সত্যিই মামলাটা তদন্ত করতে চায়, তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পুলিশের লোকদেরকে বলছি, অন্য লোকেরাও জানুক, যে এই হার্ড ডিস্ক উদ্ধার করে যদি FSL পরীক্ষা করা যায়, তাহলে ওখানে ভিডিওতে কী ছিল সেটা কিন্তু উদ্ধার করা যায়। পুলিশ উদ্ধার করবে কি না সেটা পরের ঘটনা। এবার আসুন যে আপনারা যে শাসক নেতা যা করেছে সে ব্যাপারে আমাদের মনে কোনো রকম সন্দেহ নাই যে তিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন। কিন্তু ওখানে অনেক শিক্ষক ছিলেন, অনেক ছাত্র ছিলেন। এই শিক্ষকরা, ছাত্ররা কেউ এসে, আমি শাসক নেতাকে আঘাত করতে বলছি না, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেননি। কিসের ভয়? ভয়, দাপট। তার মানে যদি কেউ সেই চেষ্টা করেন তাহলে তাদের ওপর আঘাত নেমে আসবে। অতএব শাসক দলের নেতাদের অন্যান্য শিক্ষক বা ছাত্ররা কতটা ভয় করে এটা আমি আপনাদেরকে বলবো একটু খেয়াল রাখার জন্য। আর একটা কথা বলবো একটু অন্যদিকে, এই শাসক নেতাকে যখন থানায় এসে নামানো হয়েছে, তিনি কীরকম রেসে দৌড়ের মতো দৌড়ে গিয়ে সে অফিসারের ঘরে ঢুকে পড়লেন। অর্থাৎ নিরাপদতম জায়গা হচ্ছে এই অফিসারের ঘরটা। মানে এটা কি ইঙ্গিত করে আপনাদের বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। এবার আসুন জামিন। আইনজীবীরা তো আপনারা দেখালেন, বলছেন যে জামিনযোগ্য ধারা হয়েছে, তো জামিন হয়েছে। এবং আমি বলছি যদি সব ধারা জামিনযোগ্য হয় তাহলে কোর্টে না পাঠিয়ে পুলিশই জামিন দিতে পারত, কারণ জামিনযোগ্য ধারায় এটা বলা আছে যে কোনো ব্যক্তি যদি জামিন চান তাকে জামিন দিতে হবে। তো পুলিশ এটা দেয়নি কেন? দেয়নি, তারা দেখাতে চাইছে দেখো আমরা জামিন দিইনি, কোর্টে পাঠিয়েছিলাম, কোর্ট থেকে জামিন হয়ে গেছে। এবার সেকশনের কথায় আসুন। সেকশনে আপনারা এখনই দেখালেন 115, 17, একটা ধারা হার্টের আর একটা ধারা গ্রিভাস অ্যাক্টের। আমি খুব পরিষ্কারভাবে বলছি, এই যে গ্রিভাস অ্যাক্টের ধারা দিয়েছে সেটা দেওয়াই যায় না। কেন দেওয়া যায় না? গ্রিভাস অ্যাক্টের সঙ্গে IPCতে ছিল, এখন BNSে আছে। গ্রিভাস অ্যাক্ট লিখতে গেলে এই চোখ, কান,
নাক, হাত, পা, হাড়, যৌনাঙ্গ এরকম কিছু অঙ্গহানি হতে হয়, অথবা এমন আঘাত হতে হয় যাতে অন্তত 15 দিন হসপিটালাইজ হতে হয়। এর কোনোটা হয়নি, অতএব গ্রিভাস অ্যাক্টের ধারা দেওয়া যায় না। তাহলে দেওয়া হয়েছে কেন? দেওয়া হয়েছে যে গ্রিভাস অ্যাক্টের ধারাটাও জামিনযোগ্য, দিলে কোনো অসুবিধা নাই, এ টিকবে না, পুলিশের লোকেরাও জানে। কেন এটা করেছেন আমি বলছি, আপনারা হয়তো জানেন যে আমাদের যে সরকারি সাহায্য পাওয়া স্কুলগুলোতে বেতনটা সরকার থেকে আসে একদম। আর আমি আপনাদের অনুরোধ করব, বিএনএসের যে 2 ধারা আছে তার যে 28 উপধারা আছে সেখানে পাবলিক সার্ভেন্টের সংজ্ঞা দেওয়া আছে এবং সেই সংজ্ঞা অনুসারে মাস্টার মশাই পাবলিক সার্ভেন্ট। আচ্ছা, পাবলিক সার্ভেন্ট যদি হয় তাহলে এই যে হাটের ধারা দিয়েছে সেই ধারাটা হবে 121, যেটা নন ভেলেবল। যদি অ্যাসাল্ট এবং ক্রিমিনাল ফোর্স দুটোই হয়েছে, যদি সেটা দেখেন তাহলে সে সঠিক ধারাটা হচ্ছে 132, সেটাও নন ভেলেবল। ঠিক, যেহেতু 121 দেয়নি, যেহেতু 132 দেয়নি, সেই জন্যে না দেওয়া গেলেও গ্রিভাস হাটে ধারা দিয়েছে। এটা পুলিশের অন্যায়, যারা এটা করেছে তাদের সাজা হওয়া উচিত আমি বলছি। আমি মারাত্মক কথা বলেছেন। আমি বলছি যে সত্যি তো সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে অন ডিউটি তার কাজে বাধা দেয়া, তাকে আঘাত করা তো সম্পূর্ণ একজন পাবলিক সার্ভেন্টকে আঘাত করা, তার যথোপযুক্ত ধারা কেন দেয়া হলো না? আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি ওই প্রধান শিক্ষক এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমি তার কাছে যাব, কিন্তু তার আগে একবার কি ধারা দিল, কেন পুলিশ একটাও জামিন অযোগ্য ধারা দিল না, আমি দ্রুত তার একটা প্রতিবেদন নেব, তারপর মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো। দেখুন, এভাবে ঠেলেছেন জোরে, এবং আমার তো হাই প্রেশারের আমি পেশেন্ট, মারাই তো যেতে পারতাম, পরেও জামিনযোগ্য। অদৃষ্টের অন্ধ পরিহাস। একজন শিক্ষক লজ্জিত, অপমানিত, ক্ষুব্ধ, হতাশ। পশ্চিমবঙ্গের বুকে এই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। কিন্তু আজ থেকে 44 বছর আগে এই রাজ্যই দেখেছিল শিক্ষকের প্রতি সম্মানের এক অনন্য অমলিন ছবি। আজ অব্দি পাকিস্তানের একমাত্র নোবেল জয়ী বিজ্ঞানী আব্দুস সালাম পদার্থবিদ্যায় নোবেল জয়ের পর দেশভাগের আগে লাহোর কলেজে তার অঙ্কের শিক্ষক অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায়কে খুঁজতে এসেছিলেন এই ভারতে, এই কলকাতায়। শয্যাশায়ী স্যারের হাতে নোবেল পুরস্কার তুলে দিয়ে নোবেলজয়ী ছাত্র বলেছিলেন, স্যার, আপনি আমার মধ্যে অঙ্কের প্রতি যে ভালোবাসার জন্ম দিয়েছিলেন, আজকের এই নোবেল প্রাইজ তারই ফল। আর সেই বাংলাতেই আজ এভাবেই অসম্মানিত হতে হচ্ছে একজন শিক্ষককে। আর অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধভাবে আটকে রাখা আঘাত, গুরুতর আঘাত, অপরাধমূলকভাবে ভয় দেখানো ও যৌথভাবে অপরাধ সংগঠিত করার মতো যে 5টি ধারা পুলিশ দিয়েছে, তার সবকটি জামিনযোগ্য ধারা, যার ফলে সহজেই জামিনও পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল নেতা। প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়ে। সমস্যা পাবলিক সার্ভেন্ট, এবং তাকে তার ডিউটি থেকে এই যে ডিটার করা, এটা নিঃসন্দেহে একটা নন ভেলেবল কগনাইজেবল অফেন্স। 132 নম্বর ধারাটা আপনারা দেখে নিতে পারেন, যে সেখানে খুব পরিষ্কার বলা আছে যে এটা নন ভেলেবল অফেন্স। তো এই ধারা থাকলে জামিন নাও হতে পারত। 119 কি আছে যে জোর করে কাউকে দিয়ে কোনো বেআইনি কাজ করানোর জন্য যদি কাউকে কোনো আঘাত করা হয়, গুরুতর আঘাত করায়, দেয়নি। অ্যাটেম্প টু মার্ডার যেরকমভাবে মারছে আমরা সবাই দেখেছি সিসিটিভিতে, যে কোনো সময় কোনো ইন্টারনাল ইনজুরি হয়ে উনি মারা যেতে পারতেন, এটা অ্যাটেম্প টু মার্ডার, ওই সেকশন দেয়নি। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হারুট পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেখানে তিনি লেখেন, তার বুকে পিঠে ঘুষি মারে প্রাণে মেরে ফেলার মতো অত্যাচার চালায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, ছাত্রদের সামনে মারতে মারতে তাকে বের করে দেওয়া হয় স্কুল থেকে। উনি বয়স্ক লোক, উনি নিয়ারলি ইজ রিচিং 60, সুতরাং যে কোনো সময় উনি হার্টের পেশেন্ট, যেটা আমি শুনলাম, উনি বয়স্ক লোক, নানা রকম এলিমেন্টস ওনার আছে, সুতরাং এটা একটা অ্যাটেম্প টু মার্ডারের সেকশনও দেওয়া যেতে পারত। যদিও এরপরও পুলিশের দাবি উপযুক্ত ধারাতেই মামলা হয়েছে। অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে। পুলিশের ভূমিকায় হতাশ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না। উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমি ওই অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করছি,
প্রয়োজনে হয়তো যেতে হবে। ইতিপূর্বে ডায়েরিও করেছি, কিন্তু বিশেষ কোনো অ্যাকশন হয়নি পুলিশের তরফে। তখন পুলিশ এসেছিলেন। শুরু থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা প্রভাবশালী। শিক্ষককে পেটানোর পর গ্রেপ্তারিতেও ঔদ্ধত্যে ভাটা পড়েনি। বুধবার সন্ধে থানাতেও আসেন তিনি পুলিশের বাইকে চেপে, আর বৃহস্পতিবার দুপুরে মিলে গেল জামিন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। মাস্টারমশাই, আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি ভেবেছিলেন যে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে যে আপনাকে মারল, সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে, একাধিক সিসিটিভি ইনপুট সমস্ত ডিলিট করে দেওয়ার পরও যে সেই তৃণমূল নেতা এত সহজে জামিন পেয়ে যাবে? আপনি কতটা নিজে নিরাপদ বোধ করছেন এই মুহূর্তে? না, আমি কখনো এটা ভাবিনি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আবার পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, অথবা অন্য কারোর দ্বারা অন্য কোনো উপায়েও সংগঠিত হতে পারে, এটাও আমার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এইভাবে আপনাকে কে মারলো? যিনি মারলেন শুধু তৃণমূল সদস্য নয়, পঞ্চায়েত সদস্য নয়, একেবারে স্কুলের পরিচালন সমিতির যেটা আছে তার সভাপতি। আমি বলছি এই ভয়ঙ্কর অপরাধ করে শুধু জামিন পেল তাই নয়, পদেও থেকে গেল। আমি বলছি আপনি স্কুল চালাবেন কি করে? এটা আমার কাছে খুব হরিবল। স্কুল এই সভাপতির সঙ্গে স্কুল পরিচালনা করা সম্ভব নয়। আমি বিভিন্ন পরিস্থিতিতে অসুস্থতার মধ্যে কাউন্সিলের পরীক্ষা এই সমস্ত নিয়ে এবং বিভিন্ন আমার সংবাদ চ্যানেল এই সমস্ত সকলের সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে এতটাই এর মধ্যে রয়েছে, আমি সময় করে শিক্ষা দপ্তরকে জানাতে পারছি না বিষয়গুলি। আমি অতি অবশ্যই 1-2 দিনের মধ্যে শিক্ষা দপ্তরে এই সমস্ত বিষয়ে জানাবো। ইতিপূর্বে তিনি যে আচরণগুলো করেছেন, কোনো পরিচালন সমিতির সভা, আমাদের প্রধান শিক্ষকের যে অফিস, সেখানে যেহেতু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তিনি করতে দেননি আমাকে, অন্য কক্ষে হয়েছে এবং সেখানে রীতিমতো একই রকমের ধরনের কিন্তু আচরণ হয়েছে। উদ্ধত ভঙ্গি, তেড়ে আসা, চিৎকার চেঁচামেচি, সমস্ত ফুটেজ, সে সমস্ত অডিও ফুটেজও কিছু কিছু জায়গায় রয়েছে এবং ভিডিও ফুটেজও রয়েছে। ইতিপূর্বে যখন অভিভাবক প্রতিনিধির সংক্রান্ত একটি তাকে আমি নিয়ম দেখাতে চাইছিলাম, তিনি ম্যানুয়ালটা ছুঁড়ে ফেলে দূর থেকে তেড়ে এসেছেন থাপ্পড় মারতে, সেই ভিডিও ফুটেজটা ইতিপূর্বে ছিল। আমি ভেবেছিলাম যে তিনি শুধরে যাবেন এবং বিভিন্ন জনকে জানিয়েছি। বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় জেনেছেন, আমি শুনেছি তিনিও নাকি বুঝিয়েছিলেন, কিন্তু সেই বোঝানো বা তার কর্মী, তার নিযুক্ত যে পঞ্চায়েত সদস্য, তার আচরণের কোনো রকম পরিবর্তন তো ঘটেইনি, ওদিকে কিন্তু উত্তরোত্তর আরও বেড়েছে, যার প্রতিফলন আজকে আমরা দেখছি। আসলে আপনি মাস্টারমশাই তো 34 বছর ধরে শিক্ষকতা করছেন, যার ফলে আপনি কোনো দুষ্টু ছাত্রকে বোঝালে সে যেরকম শুধরে যায়, আপনি কোট আন কোট আপনি বলছেন যে শুধরে যাবেন, কিন্তু নেতা তো ছাত্র নন, এই শুধরানো খুব মুশকিল। কিন্তু আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে আপনার এতগুলো কচিকাঁচা ছাত্রছাত্রীদের সামনে এই ভয়ঙ্কর ঘটনা হলো, যাতে আপনার মাথা শুধু হেট হয়ে গেল না, যাদের এখনও সমাজে কিছু শুভবুদ্ধি আছে তাদের সবার মাথা একই সঙ্গে হেট হয়ে গেল। তো এই ঘটনার পর ওই ছাত্রছাত্রীদের সামনে স্কুলে ঢুকতে কোথাও কি মাস্টারমশাই হিসেবে আপনার কোনো দ্বিধা কাজ করবে? এখন এটির দুটি দিক রয়েছে। একটি আপাত দৃষ্টিতে মনে হবে যে সত্যি আমার মাথা হেড হয়ে গেল, আমার কষ্ট লাগছে, ওই ছাত্রগুলো দেখে আমাকে হয়তো লুকিয়ে যাচ্ছে এবং তারা হচ্ছে অস্বস্তি অনুভব করছে। কিন্তু অপেক্ষাকৃত যখন ওরা পরিণত হবে বা যারা অপেক্ষাকৃত উঁচু ক্লাসের ছাত্রছাত্রী, তারা বুঝবে যে মাস্টারমশাই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তার বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছেন। তাদের যে ট্যুর, সেই ট্যুর করার জন্য তারা পাগল হয়ে গেছেন। হেডমাস্টারমশাইকে চাইছেন ট্যুর করাতে, ছাত্রছাত্রীরা চাইছে, হেডমাস্টারমশাই চাইছে, সমস্ত শিক্ষকদের জানানো হয়েছে, মিটিং করা হয়েছে, একাডেমিক কাউন্সিলের রেজুলিউশন নিয়ে সম্মতি নেওয়া হয়েছে, তারপর এমসির মেম্বারদেরকে ভার্বালি জানানো হয়েছে এবং ফরওয়ার্ড করা হয়েছে সেই কপি, ছাত্রদের স্বাক্ষরিত সমস্ত সকল কপি দেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রেসিডেন্টকে। জেনারেলি আমাদের এই সমস্ত স্কুলগুলিতে যা হয়, এই এডুকেশনাল ট্যুরগুলি যখন হয়, সাধারণত সেটি হেডমাস্টার কাম সেক্রেটারি
তিনি হচ্ছে সিদ্ধান্ত নেন একাডেমিক কাউন্সিলের সঙ্গে আলোচনা করে, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে, এবং এমসির মেম্বারদের কোনো রেজুলিউশন নেওয়া হয় না, জানানো হয়, কেউই আপত্তি করে না, তাদের ইনভাইটও করা হয় আসার জন্য। এখানেও ঠিক সেই ঘটনাটিই ঘটেছে, সমস্ত রকম প্রকাশ্যে সব কিছু। কিন্তু তারপরেও তিনি কোনো অদৃশ্য কারণে তিনি কিন্তু বারবার বাধা দিচ্ছেন, এবং সেই সঙ্গে অন্যতম 2-1জন টিআর তার সঙ্গে যুক্ত 3জন টিআর তারাও কিন্তু বাধা দিচ্ছেন এটিকে করতে, এবং ছাত্রদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছেন যাতে ট্যুর না হয়, ট্যুরে না যায়, যাতে ট্যুরে নভেম্বর মাসে যায়, এই সময় নয়। এই সময় গেলে প্রধান শিক্ষকের সঙ্গে গেলে এটা নিজ দায়িত্বে যেতে হবে, আর আমাদের সঙ্গে যদি যাওয়া হয় নভেম্বর মাসে তাহলে কিন্তু সেটি হবে স্কুলের পক্ষ থেকে হবে, এরকম বোঝাচ্ছে। কিন্তু ছাত্রছাত্রী আমাকে ভীষণ ভালোবাসে, সুতরাং তারা কোনো মতে আমাকে ছাড়বে না। তাছাড়া নভেম্বর মাসে দেরি হয়ে যাবে, বেশি ঠান্ডা আসবে, পড়াশোনাও বেশি ক্ষতি হবে ছুটির অনেক পরে, তখন সেই কারণে তারা রাজি হয়নি। বারবার করে তারা দৌড়ে গেছেন, তারা সভাপতির কাছেও তারা দৌড়েছে বারবার, এরকম ধরনের এই বিষয়গুলি ঘটেছে। অনেক ধন্যবাদ আপনাকে মৃণাল বাবু। আমি মাস্টারমশাই আপনাকে একটা কথা বলি, আপনি বললেন না যে আপনার মাথা হেঁট হয়ে গেছে, আপনার মাথা হেঁট হয়নি, এই বর্বরতায় আমাদের সবার মাথা, গোটা সমাজের মাথা হেঁট হয়েছে। আপনি তো ন্যায় নীতির পথে চলেছেন, আপনার মাথা কেন হেঁট হবে? আপনি আক্রান্ত হয়েছেন, আপনার গায়ে যে আঘাত লেগেছে সেটা আপনার শরীরে লাগেনি, সেটা লেগেছে এই সমাজ যে পেশাটাকে এখনও এই সমস্ত কিছুর পর, এত শিক্ষা দুর্নীতি সমস্ত কিছুর পরও যে পেশাটায় শ্রদ্ধা জানায়, সেই শিক্ষকতার পেশার গায়ে এই আঘাত। এটা দয়া করে ভাববেন না যে আপনার মাথা হেঁট হয়ে গেছে। মাথা হেঁট হয়ে গেছে যারা আপনাকে আক্রান্ত করেছে, যারা আপনাকে আঘাত দিয়েছে, তাদের হওয়ার কথা অন্তত। হ্যাঁ, আমিও সেই কথা বলছি, আপাত দৃষ্টিতে মাথা হেঁট হচ্ছে বলে মনে হয়, কিন্তু এটা প্রকৃতপক্ষে যারা যথেষ্ট বুঝতে পারছেন তাদের কাছে তারা মনে হচ্ছে আমি এটা ঠিকই করেছি। সেটি আমার যারা উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা তারা উপলব্ধি করে, বা প্রাক্তন ছাত্রছাত্রী যারা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে রয়েছে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই বিদ্যালয়ে একটানা 15 বছর মাধ্যমিক স্তরে মহকুমায় প্রথম হয়েছে। আমি সেই বিদ্যালয়ের প্রথম সহশিক্ষক প্রথম থেকে জয়েন করেছি, তারপর সহপ্রধান শিক্ষক, এমনকি এনসিসি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। সুতরাং এটি তারা উপলব্ধি করছেন এবং দুঃখ প্রকাশ করছেন এবং আমাকে বিভিন্নভাবে জানাচ্ছেন। একদম একদম নিঃসন্দেহে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। কোনোদিন শিক্ষাঙ্গনে বা বাইরে শিক্ষকের গায়ে আঘাত, শিক্ষককে আঘাত করা কোনোদিন সমর্থন বাদ দিন, তাতে লজ্জায় গোটা সমাজের মাথা নত হয়েছে। ভালো থাকবেন আপনি। আমি এইখান থেকে আসবো আমার পরের প্রতিবেদনে, সেখানে যে ভয়ঙ্কর ফুটেজটা, সিসিটিভি ফুটেজটা সামনে এসেছে, অন্তত সামনে এসেছে বলে ওই নেতা বোধহয় গ্রেফতার হয়েছেন, সেটা ছাড়াও কিন্তু একাধিক মারাত্মক ফুটেজ ছিল যেগুলোকে ডিলিট করা হয়েছে। খানিকক্ষণ আগে আপনারা দেখেছেন ডক্টর নজরুল ইসলাম বলেছেন যে অনায়াসে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে গেছে এবং সেটাকে রিভাইভ করা সম্ভব, কিন্তু সেই কষ্ট কি আমাদের রাজ্যের পুলিশ করবে? আমার পরের প্রতিবেদন দেখি। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কিন্তু গুরুর প্রতি এই সম্মান কি আজকের পশ্চিমবঙ্গে আদৌ দেখা যাচ্ছে? একজন শিক্ষককে স্কুলের মধ্যে এভাবে ঘাড় ধাক্কা কি গোটা সমাজের লজ্জা নয়? আর সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা যেভাবে গ্রেপ্তার হওয়ার পরই জামিন পেয়ে গেলেন, তা কি আরও ভয়ঙ্কর উদাহরণ নয়? পুলিশ কিভাবে অভিযুক্তের বিরুদ্ধে সবকটি জামিনযোগ্য ধারা দিল তা নিয়েও উঠছে প্রশ্ন। আর ঘাড় ধাক্কাতেই শেষ নয়, অভিযোগ মারধর, নিগ্রহের প্রমাণ লোপাট করতে প্রধান শিক্ষক ও স্কুলের অফিস রুমের সিসি ক্যামেরার ফুটেজ পর্যন্ত মুছে দেওয়া হয়। আশ্চর্যজনক ঘটনা যে আমার বিদ্যালয় অফিসে সিসিটিভি ফুটেজটা কি কারণে ইরেজড অথবা ডিলিট আমি বুঝতে পারছি না, তার আগে পরে আছে, কিন্তু সেইটুকু সময়ের মধ্যে নেই যে সময়টা। সেই সময়টুকুতে আমি হসপিটালে চলে গেছিলাম, হসপিটালে একটু বসে ডক্টরের একটু মেডিসিন খেয়ে তারপরে আমি সঙ্গে সঙ্গে আমি ফিরে আসি ফুটেজ সংগ্রহ করতে। আর ততক্ষণে দেখছি এই ঘটনাটি। ওই অফিস রুমের কিন্তু ভিডিও ফুটেজটা কিন্তু পাইনি। কেউ ডিলিট করেছে উদ্দেশ্য প্রণোদিত? হ্যাঁ, নিশ্চয়ই, আমার ধারণা তাই। একটা বড় ঘর, তাতে পার্টিশন করে একদিকে প্রধান শিক্ষকের অফিস, আরেকদিকে স্কুলের অফিস রুম। অভিযোগ, প্রধান শিক্ষকের এই ঘরে ঢুকেই মঙ্গলবার তাঁকে মারধর করেন তৃণমূল নেতা ও স্কুলের পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই। আলমারিগুলোর ঠিক পরেই সেখানে বসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোণেতে একটি সিসিটিভি রয়েছে। এই অফিস ঘরে এবং এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে ঠিক কী হয়েছিল সেটা কিন্তু এই সিসিটিভির ফুটেজ দেখলেই জানা সম্ভব। যদিও প্রধান শিক্ষক, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার বক্তব্য সেই ফুটেজও কিন্তু মুছে দেওয়া হয়েছে। স্কুলের জন্য জমি দিয়েছিলেন ত্রিদীপ বারুইয়ের বাবা, সেই তার বাবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। কিন্তু প্রশ্ন হলো, বাবা জমি দিয়েছিলেন বলেই কি স্কুলকে নিজের জমিদারি ভেবে নিয়েছেন তৃণমূল নেতা? উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্কুলের ঠিক উল্টো দিকেই সাব ডিভিশনাল পুলিশ অফিসার বা এসডিপিওর দপ্তর। প্রধান শিক্ষকের অভিযোগ, তাকে ধাক্কা মারতে মারতে এই করিডোর দিয়ে এসডিপিও অফিস অবধি নিয়ে যান তৃণমূল নেতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধাক্কা মারতে মারতে স্কুলের এই গেট দিয়েই বাইরে বের করে দেওয়া হয়। আর স্কুলের এই গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়। হঠাৎ বিদ্যালয়ের প্রেসিডেন্ট ত্রিদীপ বারুই এলেন, এসে একটা কাগজ দিয়ে বলেন এখানে রিসিভ করে দিন। এটা কীটা? তখন হচ্ছে এই ট্যুর সংক্রান্ত এই অভিযোগ। আমি বললাম যে এই সবগুলো লিখেছেন সবই তো মিথ্যা কথা, এগুলো লিখেছেন, এগুলো তো আমি রিসিভ করে দেবো না, রিসিভ করে দিতে হবে জোরপূর্বক। অশ্লীল কথা বলে তারপর আমার এই চেয়ারটা টেনে দিয়ে আমি থাকতে দেবো না, এখানে বের করে দেবো একদম ঘাট ধাক্কা মেরে, এই বলে হিঁচড়ে এখান থেকে টেনে ঘাট ধাক্কা মারতে মারতে ওখানে নিয়ে গেছে। এরপরে বলে চল চল, এবারে ঘাট ধাক্কা মারতে মারতে এরকম ঠেলতে ঠেলতে একেবারে এই করিডোর বরাবর গিয়ে একদম মেন গেট দিয়ে ওখানে এসডিপি অফিসের সামনে এরকম করবে। প্রধান শিক্ষকের ঘর ও অফিস রুমের দুটি সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করা হলেও স্কুলের করিডোরের সিসি ক্যামেরায় মারধরের প্রমাণ থেকে গেছিল। এর ভিত্তিতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরই জামিন পেয়ে গেলেন তিনি। প্রধান শিক্ষককে মারা হলো, সে রাজ্য সরকারের কর্মী, তার বেলও হয়ে গেল। হায়রে আইন! সব মিলিয়ে প্রথমে শিক্ষক নিগ্রহ, তারপর অভিযুক্তের জামিন ঘিরে জোর বিতর্ক। অর্ণব মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। একটাই কথা বলতে হয়, সেই ট্র্যাডিশন সমানে চলছে। দলের পক্ষ থেকে শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে কোনো কড়া বার্তা রায়গঞ্জেও দল দেয়নি, আজও দিচ্ছে না। 2012 সালের 5ই জানুয়ারি আপনাদের মনে থাকবে, রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে ঠিক একই রকমভাবে প্রকাশ্যে তার নিজের কলেজে মারধর করা হয়। এই অনুষ্ঠানে তিনিও তার বক্তব্য দেখাবো খানিকক্ষণের মধ্যে। ওই বছরই 3.5 মাস পর 24শে এপ্রিল ভাঙড়ে বাংলার মহান শিক্ষাব্রতী শ্রীযুক্ত আরাবুল ইসলাম, তৃণমূলের তাজা নেতা, শিক্ষিকাদের দিকে জল ভর্তি জলের জগ ছুঁড়ে মেরেছিলেন। আমার মনে আছে, এই আমরা অনুষ্ঠান করতে হয়েছিল। সেই রায়গঞ্জ থেকে এই কাকদ্বীপ ছবিটা বিন্দুমাত্র, আমার পরবর্তী বক্তা অরূপ চক্রবর্তীর কাছে আসবে, শুধু পাল্টালো না তাই নয়, নেতৃত্বের পক্ষ থেকে কড়া একটা বার্তা কেন দেয়া যায় না অরূপ, কেন দেয়া যাচ্ছে না? সুমন, প্রথমত যে ঘটনার ছবি আমরা দেখলাম, এই ছবি তো আমাদের সকলকেই মর্মাহত করেছে, কিন্তু বার্তাটা খুব পরিষ্কার যে অন্যায় করলে তাকে রাতটা জেলে কাটাতে হবে। দ্বিতীয়ত, আজকে ধরুন আমি একটু আগে মাস্টারমশাইয়ের ইন্টারভিউ দেখছিলাম, আমি দুটো দৃশ্য পরপর ভাবছিলাম আর কি। মানে কাট ওয়ান, মাস্টারমশাই ইন্টারভিউ দিচ্ছেন এবিপি আনন্দকে, তিনি তার দুঃখ ব্যক্ত করছেন, সারা বাংলার মানুষ এবিপি আনন্দের মাধ্যমে সেটা শুনছেন। তিনি বলছেন যে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেছেন, সেটার জন্য তাকে ব্যথিত করেছে। কাট টু, ধরুন ওই মাস্টারমশাই যদি আপনার চ্যানেলের যিনি প্রতিনিধি গেছেন তাকে যদি বলতেন যে না আমি না ঠিক মনেই করতে পারছি না আমাকে কালকে কেউ ধাক্কা মেরেছিল কিনা, আমার মাথায় আসছে না, আমার মনে পড়ছে না, এরকমও হয়। আমার মনে পড়ছিল বাংলার রাজনীতিতে একটা বহুল চর্চিত শব্দ হয় বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা ঘটনাচক্রে পাগের বাচ্চা একটা শব্দ, আমি জানি না কি করে হলো, এটা সম্ভবত আমার কথা নয়, এটা বিজেপির প্রাক্তন সভাপতি রাজ্যপাল ছিলেন তথাগত রায়, তিনি একটা বাজে টুইট করেছিলেন একটা মোবাইল কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, যিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের বিজেপি, তাহলে সেই মাস্টারমশাইকে একটাই কথা বলতে হয়, মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি। এক্স্যাক্টলি, ওই বাংলা সিনেমা সেই জনপ্রিয় মানে বহুল চর্চিত ডায়লগটা। আমি বলছি কেন পশ্চিমবঙ্গে যে আইনের শাসন আছে, আপনার মনে থাকে আমি এই কথাটা কেন বলছি, বিজেপির ওই নেতার ছেলে ওই একইভাবে সরকারি আধিকারিকদের প্রকাশ্য দিবালোকে ব্যাট উইকেট দিয়ে বেধড়ক পেটালো, সমস্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যম দেখালো। পরের দিন যখন আপনার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেলেন এফআইআর হয়েছে, আধিকারিক মনেই করতে পারছে না যে তাকে পেটানো হয়েছে। পার্থক্যটা কোথায়? এখানে অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, কেউ অস্বীকার করছে না, সরকার কোনোভাবে রেয়াত করেনি, তার গ্রেপ্তার হয়েছে,
জামিন পেয়েছে। এবার আমি আসছি না, রেয়াত করেনি বলে জামিনযোগ্য ধারা আমি বলছি, আমি লিগ্যাল অ্যাসপেক্টে আসছি। এইবার আমি লিগ্যাল অ্যাসপেক্টে আসছি। আমি জানতাম আপনি এই প্রশ্নটা তুলবেন। ঘটনাচক্র আমার মনে পড়ছে খুব গুরুত্বপূর্ণ একটা মামলা, এটা নিয়ে বহুদিন এবিপি আনন্দ, তদানীন্তন স্টার আনন্দে চর্চা হয়েছে, 2G স্পেকট্রাম কেস। সেইখানে সঞ্জয় চন্দ্রা ভার্সেস সিবিআই মামলা হচ্ছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার ডাইরেক্টিভ দিয়ে বলল বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। কেন বলছি এই কথা? পরবর্তীকালে আবার সত্যেন্দ্র প্রসাদ আন্টিল অবশ্যই আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমার ইস্যুটা বেল পাওয়া নিয়ে নয়। তুমি আর আমি সম্পূর্ণ দুটো আলাদা কথা বলছি। আমি তোমার মতোই বিশ্বাস করি, আরো জোরের সঙ্গে বলি, বহুবার এই চ্যানেলে বলেছি, সেটা হচ্ছে বেল পাওয়াটা, জামিন পাওয়াটা কারোর অধিকার, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু পুলিশ ধারা এমন দিল যে সে সহজে জামিন পেয়ে যাবে, যেটা যোগ্য জামিন অযোগ্য ধারা সেগুলো আমি দিলাম না, তাহলে তো আর সুপ্রিম কোর্ট দেখানো যায় না। আমি আসছি, সুপ্রিম কোর্ট এমনকি সত্যেন্দ্র প্রসাদ আন্টিল কেসে ল পর্যন্ত ফ্রেম করে দিয়েছে যে কোন কোন কেসে জামিন অযোগ্য ধারা বা জামিন নয় এরকম ধারা দেওয়া যাবে। দ্বিতীয়ত, বহু ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে বিচারপতি পর্যন্ত বহু ক্ষেত্রে যদি পুলিশ যথাযথ ধারা না দেয় সেক্ষেত্রে পুলিশকে ভর্ৎসনা করে এবং অ্যাডিশনাল ধারা যোগ করবার জন্য নির্দেশিকাও দেন। এক্ষেত্রে আবারও বলছি, হয়তো সামগ্রিকভাবে এই শিক্ষায় এই ধরনের আক্রমণ কখনো কাম্য হতে পারে না, কাঙ্ক্ষিত হতে পারে না। আমার নিজেরও মাস্টারমশাইকে দেখে সত্যি সত্যি তো এই ঘটনা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। কিন্তু আবারও বলছি, পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে বলেই তৃণমূলের নেতা হলেও তাকে রাতটা জেলে কাটাতে হয়। নিশ্চিতভাবে জামিন, প্রথম কথা জামিন মানেই তো সে অভিযোগ থেকে মুক্ত নয়, কেস তো চলবে। যদি অপরাধী হয়, কোর্ট যদি রায় দেয়, ঘটনার পরে জামিনযোগ্য ধারা দিলে পরে কেস কিভাবে চলবে সেটাও আমরা বুঝতে পারছি। অরূপ ধন্যবাদ। অরূপের অস্বস্তি আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা জামিন অযোগ্য এবং বেল পাওয়ার বিষয় নয়। বেল পাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো বলেনি যে বিএনএস থেকে বা এর আগের আইপিসি থেকে সমস্ত জামিন অযোগ্য ধারাগুলো তুলে দিন, তার কারণ আমরা বেল দিতে চাই, বিষয়টা তা নয়। অপরাধ যেই রকম সেই অপরাধ অনুযায়ী ধারা প্রয়োগ করছে কিনা পুলিশ, ঠিক যেখানে আমাদের সন্দেহটা, এই সন্দেহটা না থাকলে আমি অরূপের সঙ্গে একমত হতে পারতাম যে এই কেসটা সিরিয়াসলি দেখা হবে বলে। কিন্তু শুরুতেই প্রথম রাতেই বেড়াল মারা বাদ দিন, আমি যোগ্য ধারাটাই দিলাম না, এরপর আবার তার পরবর্তীকালে সুবিচার পাবেন ওই প্রধান শিক্ষক, বিশ্বাস করতে হবে। যেহেতু রায়গঞ্জের কথা এত হচ্ছে, রায়গঞ্জের সেই অধ্যক্ষ তিনিও বলছেন অনেকটা অরূপ যে অংশটা বলছিল তারই মতো, যে আমি আর মনে রাখতে চাই না। সেই মনে রাখতে চাই না উচ্চারণটা আসছে একটা গভীর যন্ত্রণা থেকে। কি বলছেন সেই মাস্টারমশাই, দেখাবো। প্রশাসন তো দেখা উচিত, প্রশাসন তো দেখা এই জিনিসগুলো যেটা রিপিট না হয়। যারা শিক্ষাঙ্গনে যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন বিশেষ করে আছেন এবং অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক আছে, তারা তো মানে কাজ করতে ঠিক খোলা মনে কাজ করতে পারবে না। এরপরে এটা তো চিন্তা করা উচিত, তাদের সরাসরি চিন্তা করা উচিত। অন্যান্য রাজ্যের তুলনায় তো যে জায়গায় ছিল পশ্চিমবঙ্গ, যে জায়গায় ছিল অন্যান্য রাজ্যের তুলনায় তো পিছিয়ে পড়েছে, এটাই বলবো। অন্যান্য রাজ্য, যে সমস্ত রাজ্যগুলো পশ্চিমবঙ্গের যে শিক্ষার স্ট্যান্ডার্ড বা যে ধরনের যে পরিবেশ ছিল সেখান থেকে আলাদা, যেমন নিজের ঘটনা সেভাবে মানে অ্যাকচুয়ালি আমি ভুলে যেতে চেয়েছি এই কারণে যে আমাকে তো সুস্থ থাকতে হবে। যে ওই যে ট্রমাটা নিয়ে যদি আমি বারবার যদি রিপিট করি, আমার মাইন্ডে বা আমার সাইকোলজিক্যাল এফেক্ট করবে। আমি রায়গঞ্জের ঘটনায় যাব, কিন্তু তার আগে বিজেপির বক্তা কেয়া ঘোষের কাছে যাব। দেখুন, আমি বিশ্বাস করি যে বিজেপি শাসিত রাজ্যের খারাপ ঘটনা বলে এই রাজ্যের একটাও খারাপ ঘটনাকে জাস্টিফাই করা যায় না, কিন্তু গোটা দেশে শিক্ষকদের সম্মানের জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকম উদ্বেগের জায়গায় আসছে। মধ্যপ্রদেশের ভোপালে আপনাদের মনে থাকবে, গভর্নমেন্ট কলেজের অধ্যাপক হরভজন সিং সবরওয়ালকে এবিভিপির সদস্যরা এমন হেনস্থা করে যে তিনি ওইখানেই অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে প্রাণ হারান। 2022 সালের 10ই মে উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় হিন্দি ভাষার এক অধ্যাপক রবিকান্ত চন্দন এমনভাবে তাকে হেনস্থা করা হয় তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে, যে পুলিশি অভিযোগ সত্ত্বেও সেই শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা অবশ্য সিসিটিভির জামানা নয়, সিসিটিভি ছিল না, পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এই অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এবং আমার কাছে যেটা অত্যন্ত উদ্বেগের, যে একজন মাস্টার মশাইকে তার শিক্ষা প্রতিষ্ঠানে, তার বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও করা যায় না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে স্পর্ধা হচ্ছে নেতাদের যে তাদের গায়ে হাত দেওয়ার। কেয়া, দেখুন, সবার আগে বলি
এই কয়েকটা ঘটনায় হালফিলের আমলের পশ্চিমবঙ্গের একটা জিনিস বোঝা যাচ্ছে যে জোর যার মুলুক তার। সেটা 2012 রায়গঞ্জ থেকে শুরু করে ওই 2012তেই এই ঘটনার কয়েকদিন বাদে রায়গঞ্জের পরে মাঝদিয়া বামেদের আক্রমণে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে এই 2012 ঠিক এই মাঝদিয়ার 4 দিন পরে রামপুরহাট, সেখানেও অধ্যক্ষকে তৃণমূল ছাত্র পরিষদ নিগ্রহ করেছিল। আবার ঠিক, আমি কিন্তু এই অনুষ্ঠানেই দেখাবো একদম রায়গঞ্জের পরে মাঝদিয়া, কিন্তু মাঝদিয়ায় যারা অভিযুক্ত 14 দিন জেল খেটেছিল, আর রায়গঞ্জে তারা ছোট ছোট ছিল। আমি এই প্রসঙ্গে আসছি একদম। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই আরাবুল তিনি ওই জগ ছুঁড়ে মেরেছিলেন শিক্ষিকাকে, অধ্যাপিকাকে। চিত্রটা 2012 থেকে 2025 এক দশকের বেশি সময় কেটে গেলে, 1.5 দশকের বেশি সময় প্রায় হলেও সময় এবং চিত্রটা পাল্টায়নি। সময়টা ওই জায়গাতে থমকে আছে। সেই যিনি ছিলেন ওই সময় তিলক থেকে ত্রিদীপ, ঔদ্ধত্যটা কিন্তু একই। এবং ত্রিদীপ বাবুর ক্ষেত্রে তো আরও বেশি, উনি আক্ষরিক অর্থে তাঁর বাবার জমিদারি তো ওটা, উনি সেটাই মনে করে সম্ভবত মৃণাল বাবুকে এরকম হেনস্থা করেছেন। এবং তারপরে চিন্তা করুন, উনি করেছেন এমনভাবে তাকে কেস সাজানো হয়েছে মাত্র 11 ঘন্টা। তার জন্য শিক্ষক এবং হেডমাস্টারকে নিগ্রহ করার পর তার জন্য শাস্তির সময় বরাদ্দ মাত্র 11 ঘন্টা। এবারে আমরা চলে আসি আপনারা বলছেন নিগ্রহ। এই রাজ্যে তো এটাই সংস্কৃতি তৈরি হয়ে গেছে, যার জেরে 2012 থেকে যে নিদর্শন তৈরি হয়েছে, যার জেরে পুলিশ এই রাজ্যের রাস্তায় শিক্ষককে ফেলে পেটাতে পারে, পুলিশ পেটে লাথি মারতে পারে, পুলিশ শিক্ষককে কামড়ে দিতে পারে, পুলিশ এই রাজ্যের এই তিলপাড়া ব্যারেজ কিছুদিন আগেই হয়েছে। আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম, সেখানে 2 শিক্ষক, সম্ভবত তাদের নাম নীলকণ্ঠবাবু এবং মোহন সিনহা এবং নীলকণ্ঠ বিশ্বাস, তাদের সঙ্গে আমাদের জেলা সভাপতিও ছিলেন ধ্রুবদা, তাদেরকে সেই চোরের মারা হয়েছে, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ এর ক্ষেত্রে সহজ সরল একটা উপায় বার করে দিয়েছে। আসলে যেটা বললাম সেটা বামেদের আমল থেকে শুরু হয়ে আসছে। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, শিক্ষকরা খুব সহজ টার্গেট চুমন, কারণ শিক্ষকরা তারা জানেন যে তাদের একটা বাড়তি একটা দায়িত্ব আছে এই সমাজের পরবর্তী আমাদের যে প্রজন্ম তাদেরকে তৈরি করার। তাই তাদের উপর তারা রীতিমতন ও নীলকণ্ঠের মতো বিষ পান করে, মৃণালবাবুকে নমস্কার প্রণাম জানাই আমি, তিনি নীলকণ্ঠের মতো বিষ পান করেও তিনি বলছেন হ্যাঁ আমি আমার কাজটা করে যাব। রায়গঞ্জের যিনি অধ্যাপক ছিলেন, যিনি কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি সেটা নিতে পারেননি। অপমান মাথায় নিয়ে তিনি খুব ধীরে তার প্রস্থান হয়েছিল। এবং তারপরে অদ্ভুত ব্যাপার, আপনি যেটা বললেন, এই রাজ্যে 2 জায়গায় 2 রকম কেস হয়। আপনার উপর মামলা হবে আপনার রাজনৈতিক রং দেখে, আপনার মাথার উপর যদি তৃণমূলের স্থানীয় নেতাদের হাত থাকে। লোকজন বলছে, আমরা বলছি না, মন্টুরাম পাকিরার মনোনীত সদস্য এই ত্রিদীপ বাবু, সেই কারণে তার এই জোর, তার এত প্রভাব, তার এত প্রতিপত্তি। এবং এই কিছুদিন আগে গত 2-3 দিন ধরে আমরা দেখছি রানী বিড়লা স্কুলে, চিন্তা করুন তো, গভর্নিং বডিতে কাকে বসানোর জন্য জোর জবরদস্তি করানো হচ্ছে? কাজরি বন্দ্যোপাধ্যায়। তিনি, আমি জানি না তার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক আছে সুমন, কিন্তু এটুকু জানি কালীঘাটের ব্যানার্জি পরিবারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গাঢ়। সেই কারণে আমি সেই প্রধান শিক্ষিকাকে আমার প্রণাম, যিনি একা লড়াই করেছেন এই তৃণমূলীকরণের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখছি কি অবস্থায়, শেষ করব, আমরা দেখছি তৃণমূল ছাত্র পরিষদের একটা বাচ্চা ছেলে, যার এখনো সম্ভবত আমি জানি না আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, সে বলছে শান্তা দত্তকে, সে বলছে যে অশিক্ষিত, তার শিক্ষার মাপদণ্ড বা মানদণ্ড একজন তৃণমূল ছাত্র পরিষদের একজন সেই ছাত্র, সে ঠিক করে দেবে। না, কেয়া এতগুলো কথা বললো, কেয়া আপনার প্রশ্ন একটা উত্তর দিল না, যে ওরা নিজেরা যে রাজ্যে রয়েছে সেখানে যেই আপনারা অল ইন্ডিয়া তৃণমূল মুখে বলতে পারেন, আসলে তো বাংলা তো এগিয়ে, বাংলা এগিয়ে কথা বলুন না, বাংলা নিয়ে কথা বলুন, বাংলা বাঙালি বলছেন, বাংলা নিয়ে কথা বলুন। আমি তো বাংলা নিয়ে কথা বলছি, বলা হয়ে গেছে, হ্যাঁ বলা হয়েছে, আরো হবে। সমস্যা হচ্ছে যে সারা ভারতের
যতগুলো স্বশাসিত সংস্থা রয়েছে বা এই ধরনের বডিগুলো রয়েছে সবকটার মাথায় বিজেপি আরএসএস তাদের নিজেদের লোক বসিয়ে রেখেছে। ধরুন এসআরএফটাই গজেন্দ্র চৌহান থেকে শুরু করে আমি আপনার যুক্তি তথ্য আমি বলছি তাতে পশ্চিমবঙ্গ তো উল্টো উদাহরণটা রাখবে। ম্যানেজমেন্ট কমিটি মাথায় কারা বসছে আমি জানি আপনার কাজী বন্দ্যোপাধ্যায় নামটা নিয়েছে বলে তুমি মাথা গরম করো না, তুমিও নিজে সেন্সর বোর্ডে রয়েছো, তুমি মাথা গরম করো না, তুমিও সেন্সর বোর্ডে রয়েছো, তুমি মাথা গরম করো না। অবশ্যই অবশ্যই একজন চালনী একজন ছুঁচ, এটা বুঝলাম। আমি একটা জিনিস খুব পরিষ্কার বলছি, আপনি যে দুটো স্পেসিফিক এক্সাম্পল দিলেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়, পার্থক্যটা কোথায় দেখুন। এখানে অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে রাতটা জেলে কাটিয়েছে 2 ঘন্টার মধ্যে। কোথায় 2 ঘন্টা? কালকে একদম পুলিশের বাইক এসে থানায় ঢুকেছে এবং থানায় ঢোকার বডি ল্যাঙ্গুয়েজ আমি দুটো বাক্য বলবো। প্রথম অরূপ বারবার বলছে জেলে কাটিয়েছে, আরে একে পুলিশ প্রিজন ভ্যানেও তোলা হয়নি, মোটর সাইকেল করে থানা নিয়ে গেছে। আমি বক্তৃতার সময় বলেছিলাম যে নামার সঙ্গে সঙ্গে দৌড়ে কি করে অফিসারের ঘরে ঢুকেছে, তার মানে সেটাই নিরাপদ স্থান। অতএব থানায় সে ছিল না থানার অফিসারের বা কোনো বাড়িতে ছিল আমরা জানি না, কিন্তু জেলের কোনো প্রশ্নই আসছে না। নিরাপদ বিশ্ববিদ্যালয় কিভাবে হয় আমরা সারা ভারতবর্ষ দেখেছি। যখন ইউনিভার্সিটির মধ্যে ঢুকে বিজেপি নেতা বন্দুক নিয়ে স্লোগান দেয় দেশ কি গদ্দারো কো গোলি মারো চালো কো, তখন অসুবিধা হয় না, বুঝতে অসুবিধা হয় না যে আসলে এডুকেশনাল ইনস্টিটিউশন অনেক নিচে নেমেছে, এ রাজ্যেও সেই জন্য নেবে। এটা তো যুক্তি হতে পারে না। আমি বলছি অরূপের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট উদাহরণ নিতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার বাংলা খারাপ উদাহরণগুলো দেখে শিখবে কেন? সব থেকে বড় কথা এখানে প্রশাসনের, আমি ভুলে যান সামাজিক অবক্ষয়ের কথা, ভুলে যান রাজনৈতিক অবক্ষয়ের কথা, প্রশাসনের যে কাজটা ন্যূনতম করার সেই কাজটা করবে না। ঠিক এইখান থেকে এতবার রায়গঞ্জের কথা হচ্ছে, রায়গঞ্জে ঠিক কি হয়েছিল? দিলীপ দে সরকার নিগৃহীত সেই অধ্যক্ষ, কিভাবে তাকে নিগ্রহ করা হয় তার এখনকার বক্তব্য যে তিনি গোটা ঘটনাটা গোটা অধ্যায়টা ভুলে যেতে চান। কোন যন্ত্রণা থেকে তাকে আজকে এই কথা বলতে হচ্ছে দেখুন এবার। দীক্ষা নিয়েছিলেন শিক্ষাদানে, কিন্তু শাসকের শাসনের ঠেলায় জীবনের অন্য শিক্ষা হলো কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। আর তাকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই গ্রেপ্তারির 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন। আর এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে আজ থেকে 13 বছর আগের এক ঘটনার। তখন সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল। 2012 সালের 5ই জানুয়ারি রায়গঞ্জ কলেজে ঢুকে মারধর করা হয় অধ্যক্ষকে। কলার ধরে ঘর থেকে টেনে হিচড়ে বের করে আনা হয়েছিল তাকে। তারপর কিল, চড়, ঘুষি, বাদ যায়নি কিছুই। মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল তৃণমূল নেতা তিলক চৌধুরীর। এরপর মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। ছোট ছোট ছেলেমেয়েরা কোথাও কাজ করতে গেলে একটা ভুল হয়ে যেতে পারে, আমি তাদের ভুলটাকে শোধরাবার সুযোগ দেবো। রায়গঞ্জে কলেজের প্রিন্সিপাল আমি বলছি গরু পেটানোর মতন পেটানো, গরু পেটানোর মতন। মনে আছে আমাদের 53 বছর বয়সের বাচ্চা ছেলে তৃণমূলের নেতা, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়। রায়গঞ্জে অধ্যক্ষকে পেটানোর ঠিক 2 দিন পর 7ই জানুয়ারি নদিয়ার মাঝদিয়ায় সুধীরঞ্জন লাহিড়ী কলেজে অধ্যক্ষকে মারধর করা হয়। অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। রায়গঞ্জ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল, তাই তিনি সহজেই জামিন পেয়ে যান। অন্যদিকে মাঝদিয়ার ঘটনায় ধৃত এসএফআই সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়, ফলে তাদের জেল হেফাজত হয়। পরের বছরের পুনরাবৃত্তি ঘটে ইটাহার এবং সন্দেশখালী কলেজে। 2013 সালের 27শে আগস্ট ইটাহারে মেঘনাথ সাহা কলেজে অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে। নাম উঠে আসে তৃণমূলের তৎকালীন জেলা পরিষদের সদস্য গৌতম পালের, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। এর 1 সপ্তাহের মধ্যেই আবার সন্দেশখালীর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। ঘটনার দিনে 24 জন এসএফআই সমর্থককে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠায় পুলিশ। 2012 24শে এপ্রিল ভাঙড় কলেজে অধ্যাপিকা দেবযানী দেকে গালিগালাজ করে জলের জগ ছড়ে মারা হয়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে ওঠে অভিযোগ। 2011 সালের 17 সেপ্টেম্বর 5ম শ্রেণীতে ভর্তি নিয়ে গন্ডগোল বেঁধেছিল যাদবপুর বিদ্যাপীঠে। পড়ুয়া অভিভাবকদের সামনেই মারধর করা হয়েছিল প্রধান শিক্ষককে। তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত লোকজন স্কুলে ঢুকে তাণ্ডব চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।
2019-এর 24শে জুলাই আক্রান্ত হন হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। আতঙ্কে কেঁদে ফেলার মতো পরিস্থিতি হয়েছিল অধ্যাপকের। তৃণমূল ক্ষমতায় আসার পর 11 সালে প্রথম ঘটেছিল রায়গঞ্জ কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ধরে মারধর করা হয়েছিল, এবং যেভাবে এখন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর ম্যাডামকে যেভাবে অপমান করা হচ্ছে, তার সাথে দূরের সাগরের বা কাকদ্বীপের একজন শিক্ষককে ধরে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, একজন প্রধান শিক্ষিকাকে মারধর করা হচ্ছে। রাজ্যটা না থাকলো কি? আমাদের তো শিক্ষাটাই ছিল, বাঙালির তো শিক্ষা সংস্কৃতি, এই তো আমাদের মূলধন। এগুলো কোনো বোকা বোকা কথা। ইউপি বিহারের ছাত্রছাত্রীরা শিক্ষকের চাকরি প্রার্থীরা এ রাজ্যে পরীক্ষা দিতে আসছেন এখানে চাকরির আশায়। সিপিএমের সময়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, তখন শিক্ষাক্ষেত্রে সিপিএমের যে দলবাজি, তার জন্য একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল অনিলায়ন। তারা একটা প্রশ্নের উত্তর দেবেন, মনীষা মুখোপাধ্যায় কোথায়? যাদের জমানায় মহিলা নিখোঁজ হয়ে যেতে হয়, যার হাতে পরীক্ষার সব স্ক্যামের খুঁটিনাটি, তারা এসছে আজকে জ্ঞান দিতে। 2019-এর 24শে জুলাই হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজের অধ্যাপককে হেনস্থার ঘটনায় নাম উঠে এসেছিল শাসক দলের ছাত্র সংগঠনেরই। আর এবার কাকদ্বীপের ঘটনা। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। একজন প্রধান শিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত একটা স্কুলের প্রধান শিক্ষক, যিনি মাথা উঁচু করে যিনি ছিলেন আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে, যে 1-2 বছর নয় 32 বছর শিক্ষকতা করেছেন, ওই স্কুলের জুনিয়র পজিশন থেকে প্রধান শিক্ষকের পদে এসেছেন। আজ ছাত্রছাত্রীদের সামনে প্রকাশ্যে তাকে মারধর যদি করা হয়, আর জামিনে বেরিয়ে ওই স্থানীয় তৃণমূল নেতা বুক ফুলিয়ে ওই স্কুলেই প্রকাশ্যে ঘুরে বেড়ান, ছাত্রছাত্রীদের সামনে ওই প্রধান শিক্ষক সম্মানের সঙ্গে কাজ করাটা কোথাও একটা কি তার বাধে? এই প্রশ্ন সত্যি সত্যি করতে আমারও খারাপ লাগছিল। তার থেকেও বড় প্রশ্ন, আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে যাব, যে ওই নেতা আবার ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। এই ছাত্রছাত্রীগুলো এই ঘটনা থেকে তাহলে কি শিক্ষা নেবে? অর্থাৎ ওই মাস্টারমশাইকে মারটাই সঠিক ছিল? সুমনবাবু, আপনি ছাত্রছাত্রীরা কি শিক্ষা নেবেন এই প্রশ্নটা বারবার যেটা আমাদের সামনে আনা হচ্ছে, তা মোটামুটি তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শিক্ষার বিষয়টাকে যেভাবে নিয়ে যাচ্ছে, তাতে ছাত্রছাত্রীরা আর হয়তো খুব বেশি দিন শিক্ষা নেওয়ার খুব একটা সুযোগ পাবেন এমনটা নয় আর কি। স্কুল টুল তো থাকতে হবে শিক্ষা নেওয়ার জন্য। তবে এই যে বারবার যে কথাগুলো বলা হচ্ছে, তৃণমূলের যে শিক্ষাক্ষেত্রে বিবর্তনের ব্যাপারটা কিন্তু নিয়ে কেউ আলোচনা করছেন না। আপনি দেখুন 2012-তে জলের জগ ছোঁড়া হয়েছিল, এখন ম্যানুয়াল ছোঁড়া হচ্ছে। অর্থাৎ এই জায়গাটাও বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা শিক্ষাক্ষেত্রে আসছেন তারা জানেন যে না, জলের জগ টগ নয়, ম্যানুয়াল বইপত্র এগুলো ছুঁড়তে হবে। একটা জলের জগ ছুঁড়ে স্কুল থেকে ফেলে দিলে তো পড়াশোনার অসুবিধে হতো না, কিন্তু বইপত্র ম্যানুয়াল ট্যানুয়াল ফেলে দিলে একেবারে শিক্ষাটাকে সুন্দর করে তুলে দেওয়া যাবে। আমার একটা একটা অভিযোগ আছে, ত্রিদীপ বাড়ুই মহাশয় তিনি অবশ্যই সামনের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচুর ভোট আনবেন, হয়তো বিধায়কও হতে পারেন, এতে কোনো অসুবিধাই নেই। কারণ তৃণমূলের হয়ে যারা ভোট করেন, যাদেরকে তৃণমূল সামনে আনতে চায়, এরকম মানুষকেই আনতে চায় যাদের গায়ে একটু জোর টোর আছে। কিন্তু সব কটা সিসিটিভি তো দাদা আপনার ঠিক করে মোছা উচিত ছিল, একটা সিসিটিভি হঠাৎ বাদ যাবে কেন? অর্থাৎ এই ধরনের যে দায়িত্বের ব্যাপারগুলো, অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটানোর পর যে কাজগুলো করতে হয়, সেইটা যেরকম বিভিন্ন তৃণমূল কংগ্রেসকে ভোটে সাহায্য করার জন্য লোকজন আছেন, সেই ধরনের এই বিষয়গুলো সাহায্য করার ক্ষেত্রেও কিন্তু একটু টেকনিক্যালি কম্পিটেন্ট হওয়া দরকার। এবং এই যে আমরা ধারাপাতের কথা শুনলাম, 5 রকম জামিনযোগ্য যারা ধারাপাত পড়লে তো 15 সেকেন্ডেই শেষ হবে, এতক্ষণ সময় লাগবে কেন? এখানে তো যে বিচারের জায়গাগুলো, আপনারা যদি একটু নিচের লেভেলের আইনসভাগুলো দেখেন, এমনিতেই আমাদের জজ সাহেবদের সারা ভারত জুড়ে তারা সবসময় যে শান্তিতে থাকতে পারেন এমন নয়, কিন্তু তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের নিম্ন আদালতের ক্ষেত্রে তাদেরও তো একটা সুরক্ষার বিষয় আছে। সেই সুরক্ষাটা কোথার থেকে আসবে? এবার শেষ যে জায়গাটায় আমাদের আসতে হবে সেটা হচ্ছে, আমরা কি আদেও স্কুল চাই? পশ্চিমবঙ্গের যদি ব্যবস্থাগুলো দেখেন এখন যেটা দাঁড়াচ্ছে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, তার জন্য পরীক্ষা বন্ধ রাখতে হবে। এখন আমি হিসেব করে দেখছিলাম, পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের প্রতিষ্ঠা দিবসে যদি পরীক্ষা বন্ধ রাখা হয়, আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও নিতেই পারবেন না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে তথ্য, বিভিন্ন স্কুলের যে তথ্য, আজকে যে বাঙালি মধ্যবিত্ত মানুষজন দেখছেন, তারা একটু বুকে হাত দিয়ে দেখুন, আপনাদের বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু বেসরকারি
সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। এটা বামফ্রন্ট রাজত্বের শেষের দিক থেকে শুরু হয়েছিল, যেখানে মধ্যবিত্তকে সাধারণ যে আমাদের দুর্দান্ত সরকারি শিক্ষা ব্যবস্থা, যেখানে অসম্ভব ভালোভাবে দিদিমণি মাস্টারমশাইরা পড়ান, সেখান থেকে দূরে সরিয়ে দেয়া। এবং যথারীতি তৃণমূল কংগ্রেস, যার ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত আদর্শ নিয়ে একটা পড়াশোনার জায়গা, তাই নিয়ে আলোচনা, এটা নিয়ে তাদের খুব একটা ভাবনা নেই, কারণ এই অঞ্চলটা থেকে তাদের ভোট আসে না। তারা কিন্তু চাইবেন এই ঘটনাগুলোই ঘটাতে, কারণ আজকে এই ঘটনাগুলো দেখে হয়তো 5টা লোক ভাবলেন এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা যায় না, অন্যদিক থেকে 50টা লোক ভাববেন এটাই তো হওয়া উচিত। কারণ আমি আগেও একদিন এই বলার সময় বলেছিলাম বারবার করে যে আজকের যে নিম্নবিত্ত মানুষ, তারা যে জায়গাটায় একটা ভুল করছেন সেটা হচ্ছে পড়াশোনা করে একটা ভালো সমাজের, মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে যাওয়ার যে স্বপ্ন, তার থেকে অনেক বেশি কাছে এসে গেছে চটজলদি তৃণমূল নেতা হওয়া এবং তার মাধ্যমে প্রতিপত্তি অর্জন করা। এটা সহজ হয়ে চলেছে। আর বারবার যে বিষয়টা সেটা বলতেই হয় যে কুণালদা সবসময়ই বলেন, এটা বামফ্রন্ট আমলের উদাহরণ আনলে, শিক্ষার উদাহরণ আনলে মনীষা মুখোপাধ্যায় কোথায়, ওনার ছবিতে আমরা নিশ্চয়ই তার উত্তর কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। ধন্যবাদ শুভময়দা। আমি পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। দেখুন, এমনিতেই সরকারি স্কুলের হাল আপনারা প্রত্যেকে জানেন। 8,000-এর ওপর স্কুল উঠে গেছে, ঠিক যেখানটা শুভময়দা ধরার চেষ্টা করছিলেন। প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে। এই ভয়ঙ্কর ঘটনা, এই রকম উদাহরণ যদি সামনে আসে, এরপর কোনো ছেলে মেয়েকে তাদের মা বাবা আর সরকারি স্কুলে ভর্তি করতে চাইবে যেখানে স্কুলের মধ্যে প্রধান শিক্ষক আক্রান্ত হন? বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন সুমনদা, শিক্ষকতা পেশাটা মানে এখন কিন্তু আতঙ্কের পেশা। এক তো যারা যোগ্য শিক্ষক ছিলেন তারা চাকরি হারিয়েছেন, মানে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা টাকা নিয়েছে, দুর্নীতি করেছে, আর সরকার বা এসএসসি অযোগ্যদের তালিকা জমা দিতে পারেনি বা যোগ্যদের তালিকাটা সামনে রাখতে পারেনি, জন্য শিক্ষকরা চাকরি হারিয়েছে না। এরকম 17,000-এর উপর শিক্ষক চাকরি হারিয়েছেন যোগ্য। আবার ধারাবাহিকভাবে শিক্ষকরা মার খাচ্ছেন, তৃণমূল নেতারা চুটিয়ে মানে শিক্ষকদের পেটাচ্ছে। এই ছবিটা কিন্তু আমি আপনাকে বলছি শিক্ষকতা পেশাটাকেই না চ্যালেঞ্জ এনে দিচ্ছে। মানে আগামী দিনে যে কোনো মানে মেধাবী ছাত্র দুবার ভাববে যে এই ধরনের সরকারি স্কুলে আমি যাব নাকি অন্য কোনো ব্যবস্থার মধ্যে আমার কর্মজীবন শুরু করব। দুটো বিষয় খুব পরিষ্কার যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো চালায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার স্টুডিওতে এসে বিরোধী নেত্রী থাকাকালীন দিনের পর দিন বলেছেন যে আমরা বামফ্রন্টের মতন হব না, আমরা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন তৈরি করব। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দিয়ে ভরিয়েছেন এবং সেই নেতা নেত্রীরা সাধারণভাবে রাজনীতি যেটা করে, যে রাজনৈতিক সংস্কৃতিটা তারা সাধারণভাবে করেন, সেই রাজনীতির সংস্কৃতি তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো করেন এবং আমরা ভয়ে চুপ করে থাকি। ভয় একটা বড় শব্দ, জানেন তো, আমরা ভয়ে সব চুপ করে থাকি। আমি আপনাকে বলছি এই তৃণমূলের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হলো আধিপত্যবাদ। আমি যে কোনো মূল্যে আমি বিরোধীকে পরিষদ দিব না, আমি যে কোনো মূল্যে জয়ী হতে হবে, কর্পোরেট স্টাইলে জয়ী হতে হবে। ফলে এই নেতাগুলো যখন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হন, ম্যানেজিং কমিটিতে ঢোকেন, এক্সিকিউটিভ কাউন্সিলে ঢোকেন, এরা ওই রকম একটা আধিপত্যবাদ দিয়ে ওই কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে চালাতে চান। অর্থাৎ পরিষ্কার দলীয়করণ এমন লেভেলে চলে গেছে যে দলের বাইরে গিয়ে আপনার কোনো জায়গা নেই। এই মানুষগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে মানুষগুলো শিক্ষককে পেটায় তারা কিন্তু ভোটের দিনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তৃণমূল কংগ্রেসের জন্য। অর্থাৎ এরাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারি এবং এই আরাবুলের মতন মানুষরাই, এদের মতন মানুষগুলোই শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে জয়ী করে। এখন প্রশ্নটা কিন্তু বিশ্বনাথ একটা কথা বলুন, ইনি একজন পঞ্চায়েত সদস্য, যদি তৃণমূল দলীয় স্তরে একটা কড়া বার্তা দিত, আইন অনুযায়ী পুলিশ যথার্থ কাজটা করতো, কি তৃণমূলের রাজনৈতিক চ্যালেঞ্জ হতো নাকি? একজন পঞ্চায়েত সদস্য, গোটা সমাজে বার্তা যেতে পারতো যদি আপনি প্রথম দিন থেকে এটা কার্যকারী করতেন। আপনি যে শাসন ব্যবস্থাটাকে কার্যকারী করেছেন সেখানে কার্যত দুর্বৃত্তায়ন করেছেন। আপনি থানা থেকে মানে যারা অপরাধী তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসছেন শাসক হিসাবে। ওই দিনই তো আপনি বার্তা দিয়ে দিয়েছিলেন যে কাদের পক্ষে আপনি থাকবেন।
এই যে আপনি বারবার বলছিলেন যে একটার পর একটা ঘটনা হচ্ছে, শাসকের তরফ থেকে কেন বার্তা নেই? এই বার্তাটা নেই এই কারণেই যে রাজনীতির অপরাধীকরণ করার মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সমর্থনের ভিত্তি তৈরি করতে পেরেছে, এবং সমর্থনের ভিত্তির মধ্যে নির্ভরশীলতা আছে বিভিন্ন ভাতার মাধ্যমে। ফলে আপনি যে বলছেন না যে এরা কি কেউ স্কুলে একেবারে আসবে না, না আসবে। যারা মানে যে ধরনের ভাতা বিতরণ করা হয়, এই ভাতা মানে স্কুল কলেজগুলো না এখন বেসিক্যালি হলো পরিষেবা বিতরণের জায়গা। মানে যতটুকু না পড়ানো হয় তার থেকে এই শ্রী ওই শ্রী নানা রকম শ্রী দিয়ে এদেরকে ভরানো হয়। ফলে এরা নির্ভরশীল অবস্থা থাকে। এই নির্ভরশীল অনিশ্চিত অবস্থায় যে জীবন, সেখানে স্কুলে আসলে যদি আমি মিড ডে মিল পাই, স্কুলে আসলে যদি আমি এইটা পাই সেটা পাই, তার জন্য থাকবো। কিন্তু দুটো প্রশ্ন আপনাকে রেখে আমি শেষ করতে চাই। একটা প্রশ্ন হলো যে দেখুন, মানে দিনের শেষে আমাদের যে মানে গৌরবের জায়গা ছিল, আমি আজকে 5টা রাজ্য উদাহরণ দিতে পারতাম। আপনি আমাকে যেদিন অন্য রাজ্যে হবে আপনি ডাকবেন, আমি 5টা জায়গায় বলতে পারতাম। কিন্তু আমরা সত্যি তো মানে রবীন্দ্রনাথের যে বাংলা, আমরা সবসময় বাঙালি নিয়ে গর্ব করব, এগিয়ে থাকবো, এই কথাটা বলবো। আর উল্টো দিকে আমাদের শিক্ষকরা ধারাবাহিকভাবে মার খাবেন। এই ছবিটা এগিয়ে বাংলার ছবি কি? এক। দ্বিতীয় যেটা, যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির একটা মানে ভূমিকা পশ্চিমবাংলার রাজনীতিতে ছিল, সমাজ জীবনে ছিল, শেষ পর্যন্ত মূল্যবোধহীন এবং আধিপত্যবাদের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা প্রতিষ্ঠা করছে, সেই রাজনীতিটা আদতেও কি পশ্চিমবাংলাকে 1 ইঞ্চিও এগিয়ে দিবে? বেশ, আমি অরূপের কাছে যাব, তার আগে দুটো কথা। একটা হচ্ছে বিশ্বনাথদা নিশ্চিত যে না এরা আসবে। আমার এখানে সংশয়টা দিচ্ছে পরিসংখ্যান, যে 8000-এরও বেশি সরকারি স্কুল উঠে গেছে। এই পরিসংখ্যানটা আমাদের ভাবায় আমাদের আতঙ্কিত করে। আমি বলছি অনেক শ্রী হতে পারে, কিন্তু পাশাপাশি এই ধরনের একটা বিশ্রী ছবি 4টে ভালো উদ্যোগকেও কিন্তু গায়ে কাদা লাগিয়ে দেয়। অরূপ, শুনুন, তুমি যেরকম পরিসংখ্যান বলছিলে তেমনি 7000-এর বেশি নতুন স্কুল হয়েছে 2011 থেকে আজ অব্দি। 2 লাখের বেশি নতুন অ্যাডিশনাল ক্লাসরুম তৈরি হয়েছে। 2011 সালে যখন ইউনিভার্সিটির সংখ্যা ছিল 12, আজকে 47 হয়েছে। 14টা মেডিকেল কলেজ হয়েছে, 51টা সরকারি কলেজ নতুন হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা কেন কমে যাচ্ছে? আমি আসছি, একটু শেষ করতে দিন কাইন্ডলি। মুশকিল হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা নিশ্চয়ই সরকারের ভুল হলে সমালোচনা তো করবেনই, কিন্তু নির্দিষ্ট রঙের চশমা দিয়ে দেখলে সমালোচনার সাথে সাথে তথ্যগুলো দিলে মানুষের পক্ষে বুঝতে সুবিধা হতো যে আমি কোনো নির্দিষ্ট মতবাদের পক্ষে বা বিপক্ষে বলছি কিনা। দ্বিতীয়ত, এখানে বিশ্বনাথদা বললেন ভয়ে চুপ করে থাকির কথা, আর শুভময়দা বলছিলেন জজ সাহেবদের ভয়ের কথা। তো আমি জানি না, শুভময়দা ওই জাস্টিস, একজন বিখ্যাত জাস্টিস ছিলেন ব্রিজগোপাল হরকিষেণ লোয়া, বিএইচ লোয়া, প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ করে রহস্যময় মৃত্যু হয়েছিল একটা পার্টিকুলার মামলার রায়ের ক্ষেত্রে। আমরা ভুলিনি তো এখনো সোহরাবুদ্দিন শেখ আর কৌশল ভাইয়ের পরে দিনের পর দিন অমিত শাহ হাজিরা দিচ্ছিলেন না, দিনের পর দিন 3বার হাজিরা না দেওয়ার পর যখন শুভময়দা বলেছেন হাজিরা না দিলে ডাইরেক্ট ভার্ডিক্ট দেব, পরের দিন প্রাতঃভ্রমণে গিয়ে মৃত। দেখুন মাঝখানে ঢুকতে হয় কেন? এখনো বিএইচ লোয়া খচখচ করে, এখনো জাস্টিস লোয়া উঠলেই আতঙ্কটা তারা করে যে বাস্তবতায় আপনি কিন্তু কিছুই দেখেননি, বাস্তবতায় আপনি কিন্তু কিছুই দেখেননি। আমি দুটো মানে আলোচনার কনটেক্সটে বলছি। একটা হলো যে দেখুন, আমরা মানে একটা হলো যে অপরাধটা শুধু করেছে তা নয়, অপরাধের যে ভিডিওটা, মূল ভিডিওটা, সেই ভিডিওটা ডিলিট করার অভিযোগ, অর্থাৎ অপরাধের ধামাচাপা দেওয়ার অভিযোগ। আমার প্রশ্নটা হচ্ছে, রায়ও শুনিয়ে দিচ্ছেন, আপনিও বিচারকের ভূমিকা পালন করছেন। আপনি বলেন তৃণমূলের দুর্নীতি ইত্যাদি, আচ্ছা আদালতে প্রমাণিত হয়েছে, ফাইনাল চার্জশিট এসেছে, আপনি বিচারকের মতো ভার্ডিক্ট দিয়ে যাচ্ছেন। যেভাবে তারা করে শিক্ষক, প্রধান শিক্ষককে মারধর করতে করতে বার করছিল, ঘরের মধ্যে কি হচ্ছিল তার ছবিটা আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি। প্রশ্নটা যেটা, যে সেটা হলো যে পুলিশ মানে রাজধর্ম কিন্তু এখানে পালন করলো না, একদম শাসককে রক্ষা করবার জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাকে রক্ষা করবার জন্য একেবারে মানে পুলিশ রাজধর্ম যেখানে পালন করে না সেটা উত্তরপ্রদেশে হয়, সেটা মধ্যপ্রদেশে হয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুলিশ রাজধর্ম লোয়ার কোর্ট নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হলো যে মাননীয় বিচারপতিরা প্রশাসনিক দায়িত্ব পালন করেন, হাইকোর্টের বিচারপতিরা বিভিন্ন জেলার
কোর্টগুলো নিয়ন্ত্রণ করা, প্রশাসনিক নিয়ন্ত্রণে। আমি তাদের কাছে করজোরে অনুরোধ করব, লোয়ার কোর্টগুলো কি ঘটছে, মাননীয় বিচারপতিরা, হাইকোর্টের বিচারপতিরা, আপনি একটু লক্ষ্য রাখুন যে লোয়ার কোর্টগুলো কি ধরনের বিচার করছে, কি ধরনের বিচার করছে। আমরা তো দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তাকে ভায়োলেট করতে সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করছে ওবিসি মামলার ক্ষেত্রে। এখানে একটা বেসিক ঘটনা আছে, সেটা হচ্ছে কোর্টের রায় নিজেদের পক্ষে না গেলে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বাদী বিবাদী দুপক্ষই তাদের মতো করে অবস্থান নেয়। সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। যেটা নিয়ে বলার আছে সেটা হচ্ছে পরের প্রতিবেদন, সেটা হচ্ছে একজন প্রধান শিক্ষিকা যিনি কিন্তু আবার বিরোধী দলের সঙ্গে যুক্ত নন, যিনি নিজে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পদাধিকারী, তিনি বলছেন যে তারই স্কুলে রাজারহাটে তাকে মারধর করে শৌচাগারে আটকে রাখা হয়। আমি বলছি এই ঘটনা যদি সত্যি হয়, মারাত্মক ঘটনা। আবার বলছি, কোনো বিরোধী দলের সঙ্গে যুক্ত তিনি নন, তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পদাধিকারী। কি বলেছেন তিনি পরের প্রতিবেদনে দেখুন। আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ উঠল রাজারহাটে। বেশ কিছু মানুষজন স্কুলের ভেতরে প্রবেশ করেন। আমার কক্ষ থেকে বের হই, সেই সময়তে ওনাদের মধ্যে থেকে একজন ভদ্রমহিলা ছুটে আসেন এবং এসে হঠাৎ করে আমাকে মারধর করতে শুরু করে দেন। এবং আমি যেই মুহূর্তে বেরোই সকলে মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়েন এবং মানে জামা কাপড় ধরে টানতে শুরু করেন। আমার ওপরে এলোপাথারি মানে ঘুষি, চড় থাপ্পড় এগুলো মারতে থাকে। হাত পা ধরে টানাটানি শুরু হয় এবং আমার চুল ধরে টানা শুরু হয় এবং তার সাথে প্রহার চলছে আর কি। প্রধান শিক্ষিকার দাবি, মারধরের হাত থেকে বাঁচতে স্কুলের শৌচাগারে লুকিয়ে থাকতে হয়েছে তাকে। আমার কক্ষের বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যায়, আর একবার আর কি মানে শৌচাগারে যাবার চেষ্টা করি আর কি। এবার সেই জন্য বেরোতেই সঙ্গে সঙ্গে যারা মাঠে ছিলেন, সামনে একটা মাঠ আছে এবং কিছুজন ঢুকেও পড়েছিলেন করিডোরে, তারা আবার আমার দিকে চড়াও হয়ে দৌড়ে তেড়ে আসেন আর কি। তখন আমি দ্রুত শৌচাগারে চলে গিয়ে তার ভিতরে দরজাটা বন্ধ করে দিই খুব স্বাভাবিকভাবে। বাইরে দরজাতে সমানে ধাক্কা মারা হয় আর কি, প্রায় দরজা ভেঙে ফেলার মতো পরিস্থিতি। তো আমি আমার মানে লাইফ রিস্ক মনে করে ওখান থেকে মানে শৌচাগারেই বন্দী ছিলেন প্রায়। হ্যাঁ, বেশ অনেকটা সময় আর কি বন্দী ছিলাম। আক্রান্ত প্রধান শিক্ষিকা, যিনি আবার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতিও। এই ঘটনা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। রাজারহাট থানায় মেল করেও অভিযোগ জানিয়েছেন তিনি। পশ্চিমবাংলায় কালচারটা এমন হয়ে যাচ্ছে যে লেখাপড়া করবে যে মাস্টারমশাই, সে আক্রান্ত হবে, তার কোনো মানমর্যাদা থাকবে না। যদিও প্রধান শিক্ষিকার অভিযোগ অস্বীকার করে অভিভাবকদের দাবি, স্কুলে দীর্ঘদিন বাংলার শিক্ষক নেই। প্রধান শিক্ষিকাকে এ নিয়ে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি। দীর্ঘদিন বাংলা টিচার নেই, কমপ্লেন ম্যামকে জানাই, ম্যাম কোনো ব্যবস্থা নেয় না। গত 1 মাস আগে যে এক্সাম হয়েছে, এক্সাম হলে ম্যামের সঙ্গে ঝামেলা হয়েছে। এরই মধ্যে আবার ছবি ও ছাত্রীদের অভিযোগপত্র পোস্ট করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজারহাট থানার আইসি জোনাকি বাগচি শিক্ষাঙ্গনে প্রবেশ করে ছাত্রীদের গায়ে হাত তুলছেন, রীতিমতন ঘুষি মারছেন। স্কুলের বাংলার শিক্ষক দীর্ঘ 8 মাস ধরে স্কুলে কেন আসেন না তার প্রতিবাদ জানানোর জন্য। এই গুন্ডা আইসির বিরুদ্ধে কি ব্যবস্থা হয় সে ব্যাপারে নজর রাখছি। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষিকা ফোন করে ঘটনার কথা জানান, খবর পেয়ে পুলিশ যায়। গন্ডগোল হচ্ছে, পরিস্থিতি খারাপ হলে খোদ আইসি মহিলা পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ যথাযথ ব্যবস্থায় নিয়েছে, কাউকে মারধর করা হয়নি। আমি আমাদের বিরোধী দলের নেতা তাকে আমি সন্নিবদ্ধ অনুরোধ করবো যে আপনি রাজারহাটের এই বিষয় নিয়ে কালিমালিপ্ত করবেন না, ঘোড়া জলে মাছ ধরবেন না। অত্যন্ত বিভ্রান্ত করে ব্যাপারটাকে করার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলে যায় উত্তর 24 পরগনা জেলা বিদ্যালয়ের পরিদর্শকের অফিসের এক প্রতিনিধি দল। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। দেখুন, কাকদ্বীপের দিকে যদি দেখি তাহলে এই শিক্ষক নিগ্রহ শুধু নয়, এই ধরনের ঘটনায় যে মারাত্মক, আরও মারাত্মক ছবিটা উঠে আসে সেটা হচ্ছে দলদাসত্বের। রায়গঞ্জে এই ঘটনার ঠিক 2 দিন পর মাঝদিয়ায় একই ধরনের শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছিল। সেখানে অভিযুক্ত কিন্তু ছিল বামপন্থী ছাত্র সংগঠন। ব্যাস, সেখানে কিন্তু পুলিশ জামিন অযোগ্য ধারা দিতে একটুও ভুল করেনি। আমি মনে করি যে পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছিল, কিন্তু রায়গঞ্জে পুলিশের এই সঠিক কাজটা করার কথা মনেই হয়নি। স্লোগান চালু হয়ে গেছিল যে রায়গঞ্জে বেল আর মাঝদিয়ায় জেল। আজ কাকদ্বীপ অবশ্য দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গে শুধু কাকদ্বীপ নয়। আবার বলছি, রাজারহাটের এই অভিযোগ, এই প্রধান শিক্ষিকার অভিযোগ সত্যি হলে এটাও মারাত্মক। রাহুল চক্রবর্তী কি বলে? দেখো, শিক্ষক আর ছাত্রদের যে লম্বা, এতক্ষণ ধরে শুনলাম, বিশ্বনাথদা বললেন, সোহনা বললেন, বাকি সবাই বললাম,
এটা নিশ্চয়ই ঘটনা যে কোনো ছাত্র শিক্ষকদের সঙ্গে সম্পর্কটা সম্মানে হওয়া উচিত, এর থেকে দর্শক করার জায়গা নেই। পশ্চিমবঙ্গের তুমি মানদণ্ড হিসেব করে দেখো যে শিক্ষা ব্যবস্থার মান নেমেছে কি ওঠেনি বা কেন হয়েছে। তুমি এক্ষুনি একটা শব্দ প্রয়োগ এক্ষুনি বললে দলদাসত্ব। আমার তো মনে হয় যেমন ছাত্রদেরও রাজনীতি থেকে প্রত্যক্ষভাবে কোনো জায়গায় জড়িয়ে না দলদাসত্ব বলেছে পুলিশ সম্পর্কে, আমি তোমাকে বলছি ছাত্রদের যেমন ছাত্র রাজনীতি একটা রেস্ট্রিকশন থাকা উচিত, তেমনি শিক্ষকদের কোথাও দাঁড়িয়ে নিজেদের রেস্টেন করা উচিত দল বা পলিটিক্যাল জায়গা থেকে। এই মাস্টারমশাই যারা আক্রান্ত হয়েছিলেন এরা কথা বলিনি। না ও তুমি তাহলে এই প্রধান শিক্ষিকাকে বলছো যিনি তৃণমূলের শিক্ষা সেলের সদস্য, তুমি বলছো যে রাজনীতি থেকে তাকে দূরে থাকা উচিত ছিল, বিজেপি তাহলে তাকে কেউ শৌচাগারে বন্ধ করে রাখতো না। তৃণমূল বিজেপির কথা নয়, সেখানে দাঁড়িয়ে আমি বলছি তোমাকে কেন তোমাকে বলছি, কোথাও দাঁড়িয়ে শিক্ষক বা ছাত্র বা শিক্ষক ছাত্রছাত্রীরা কোথাও দাঁড়িয়ে এখানে কোনো রকম পলিটিক্যাল গ্রিভেন্স বা রাজনীতি যদি তার মাঝখানে আসে তাহলে অনেক সময় সম্পর্কের মোড়টা অন্যরকম হতে পারে। আমি বলছি সেটা সবসময় সেটা পলিটিক্যালি হচ্ছে সেটা ভাবার হয়তো কোনো কারণ নেই। এটা তৃণমূলকেও বলছো তো? না আমি তোমাকে বলছি যে তৃণমূলের কথা বলছো সময়। তো আজকে দেখো যে আজকে খান্ডুয়াতে তুমি বলছো যে বলতে তো হবেই, যারা এত বড় বড় কথা বলছে খান্ডুয়াতে দাঁড়িয়ে অশোক চৌধুরীকে ভুলে যাইনি আমরা। এগ্রিকালচারের শিক্ষককে যেভাবে বাইরে বার করে হেকেল করে মারা হয়েছিল সে তো মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যেই। নরসিংহপুরে আমি কদিন আগে তোমায় বলবো, কদিন আগে আগস্ট মাসে 18 তারিখে যেভাবে ছাত্র 18 বছরের শিক্ষকের ডেকে এনে জ্বালিয়ে দিয়েছে এবং তার 30% পুড়ে গেছে, এটা কোন রাজ্য? মানে এই দারুণ ঘটনাগুলো দেখে তৃণমূল শিখছে না। আমার বক্তব্য তা নয় সুমন, আমরা যে বলছি না শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটছে, এটা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং জামিন দিয়েছে কেন শোনো সেটা জুডিশিয়ারি। না জামিন দিয়েছে কেন তো প্রশ্নই নয়, পুলিশ জামিন যোগ্য ধারা দিয়েছে, তারপরে কোর্ট ধারা কি যোগ করবেন নাকি? সমস্যা কোথায় জানো? আরেকটা অদ্ভুত ব্যাপার আমার অদ্ভুত লাগে, যখন থেকে এসএসসি নিয়ে এত কথা বলি, শিক্ষক ব্যবস্থা নিয়ে এত কথা বলি, শিক্ষা নিয়ে এত কথা বলি, সারা ভারতবর্ষ দাঁড়িয়ে বাংলার ইমেজ নাকি একদম নষ্ট হতে বসেছে, সেখানে আবার কিন্তু 44,000 মানুষ এখানেই অ্যাপ্লাই করে এখানে শিক্ষকদের ছাত্রদের পড়ানোর জন্য। বিজেপি আর তৃণমূল পরস্পরের বিরুদ্ধে লড়াই করে রাজ্যটাকে রসাতলে পাঠাবে, কারণ ওদের বিজেপি শাসিত রাজ্যেও খারাপ কাজ হচ্ছে, তৃণমূল সমস্ত কপি পেস্ট করছে। কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কোথাও না কোথাও তুমি আমায় বলো যে এই মাস্টার মশাইকে একটা ইনি তো তুমি নিজেও বলছো রাজনীতির সঙ্গে যুক্ত নন, কেন একটা কড়া বার্তা ওই নেতার বিরুদ্ধে গেল না? কেন এই মাস্টার মশাই যাতে মাথা উঁচু করে ওনার গত 32 বছরের মতো মাথা উঁচু করে ছাত্রছাত্রীদের পড়াতে পারে তাকে ভরসা দেওয়ার একটা প্রশাসনিক নির্দেশ গেল না, প্রশাসনিক একটা আশ্বাস গেল না? কেন? এ তো খুব সাধারণ বিষয়। আমি আবার বললাম ট্যাক্স লাগে না এটা করতে। আমি তো শুভম তুমি বারবার প্রশ্নটা করছো তো একদিকে আঙুল তুলে বলছো ঠিকই, কিন্তু কোথাও দাঁড়িয়ে আমি কথা বলছি এখনো পরিচালন সমিতির মাথায় ওই নেতা বসে আছে, এতটা বহিষ্কার হয়েছে, কোনো সাসপেনশন হয়েছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি ভুড়ি ভুড়ি উদাহরণ দিতে পারি, বাইরেও আছে। ও আচ্ছা, আমি তো এইটাই কাউন্টার করছি যে তুমি মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ থেকে ভুড়ি ভুড়ি উদাহরণ দিয়ে এখানে ভুড়ি ভুড়ি খারাপ কাজটা করছো। এখানে একটা যুক্তি তোমাকে মানতেই হবে, ভুড়ি ভুড়ি খারাপ কাজ হচ্ছে। তোমাকে বারবার যে এটা পলিটিক্যালাইজড হয়ে করছে, এটা বিশ্বন্দেহ করে বলে আমার আতঙ্ক তৈরি হয়েছে, আমার ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, যেন কোনোদিন কোথাও এর আগের জামানায় কোনো আতঙ্ক ছিল না, ভয় ছিল না। খুব খারাপ হয়েছে, সেই জন্য সেটাই থাকবে। এখানে দাঁড়িয়ে যে ঘটনাগুলো আমরা উল্লেখ করছি সুমন, তার মধ্যে অনেকগুলো ঘটনা কিন্তু রাজনৈতিক নয়। আমি বলছি সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কার ইমেজ, সেটা শিক্ষকদেরও দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব। শিক্ষক মার খেলে তো আমার পরিষ্কার ইমেজের জ্ঞান শুনবো না। আমার মনে হয় বোঝার একটা রাহুল যেটা মনে হয় বলতে চাইছি যে নিশ্চয়ই খারাপ ঘটনাকে কেউ ইয়ে করছে না এখানে। রাহুল কি বলতে চাইছে তুমি এত আমার মনে হচ্ছে এটা পরিষ্কার করে দেওয়া উচিত যে খারাপ ঘটনাকে কেউ জাস্টিফাই করছে না, কিন্তু আমরা তো দেখেছি যে সম্পদ বলা হতো কাদের, তপন শুকুর, এরাও তো মাস্টার ছিল, মজিদ ছিল মাস্টারের উদাহরণ। নিশ্চিতভাবে আমি খারাপ উদাহরণগুলোকে রাখবো না। এই যে পঞ্চায়েতের সম্পদ বলছে না, শুধু অরূপ চক্রবর্তী নয়, বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে দেয়া একাধিক ইন্টারভিউতে বলেছিলেন যে শিক্ষা এবং স্বাস্থ্যে আমরা ব্যর্থ হয়েছি। আমার বক্তব্য যে তারপরেই তো পরিবর্তনটা হয়েছিল। আপনার দিনের পর দিন আপনার স্টুডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছিল যে সিপিএম এর নাগপাস থেকে স্কুল কলেজগুলোকে বাঁচাবো, অর্থাৎ রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন করব। তার থেকে আরো বেশি পলিটিসাইজ হয়েছে। আমি বারবার বলি না মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনা করেছেন বাংলার মানুষকে, এই কারণে ইন্টারেস্টিং অন্য কথা বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে কিভাবে রাজনীতিকরণ এবং তাদের রাজনৈতিক বিশেষ করে তৃণমূলে দাপাদাপি। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা সারাদিন দেখিয়েছেন রামপুরহাটের সেই মর্মান্তিক ঘটনা যে বাচ্চা মেয়েটা নাবালিকা, তাকে তার মৃতদেহ পাওয়া গেছে একদম অংশ। এই যে শিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ, সেই শিক্ষককে পুলিশ
1 সেপ্টেম্বর ধরেছিল, কারণ পরিবার বলেছিল যে এর কাছেই তো পড়তে গেছিল। সেখানকার স্থানীয় এবং এই মনোজ যে শিক্ষক, সে তৃণমূলের শিক্ষক সেলের মেম্বার, স্থানীয় তৃণমূল নেতা প্রান্ত দাস তাকে ছাড়িয়ে আনে 1 তারিখেই, তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে দেয় না। জেল থেকে বের করে মালা পরায়নি, জেল থেকে বের করে মালা পরায়নি, তোমরা রেপিস্ট করে জেল থেকে বের করে মালা পরাও, তোমরা বাবা লেখা দিচ্ছ, জেল থেকে বের করে রেপিস্ট মালা পরায়, এরা আটকে রাখতে দেয়নি, তাকে ছাড়িয়ে এনেছে তৃণমূলে যে প্রভাব কাটিয়ে। জেল থেকে বের করে হিন্দু। আমি এই অনুষ্ঠানের পরবর্তী অংশে আসব। 3 মাসের জেল খাটা একজন, এই পাঁশকুড়া নিয়ে এত কথা হচ্ছে, সেই পাঁশকুড়ায় অভিযুক্ত যিনি 3 মাসের জেল খেটেছেন ধর্ষণের অভিযোগে, তাকে বিস্ময়করভাবে ওই ঠিকা সংস্থার কর্মী নিয়োগ করা হচ্ছে। তিনি হচ্ছেন সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার। আমি বলছি এটা তো বিস্ময়কর, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, আমি তাতে আসবো, কিন্তু তার আগে এই শহরের কিছু শিক্ষাবিদ, উপাচার্য, কৃতি মানুষ, তারা কি বলছেন এই কাকদ্বীপের ঘটনা নিয়ে, সেইটা দেখাবো। এই শাসক দলের যারাই এ ধরনের অপরাধ করেন বা এর চেয়ে আরও খারাপ ধরনের অপরাধ করেন, তারা এইভাবেই ছাড় পেয়ে যায় কামদুনি থেকে, সেটা আমরা লক্ষ্য করছি। কাজেই এই প্রহসনের কোনো দরকার ছিল না। এই প্রশাসনের যারা প্রভাবশালী, যারা শক্তিশালী, তারা পুলিশ এইরকম একটা নামকা বাস্তে গ্রেপ্তার করবে, আদালতে তুলবে এবং আদালত থেকে তারা জামিন পাবেন। এই রুটিনটা অনেক দিন থেকে চলছে, আর কতদিন চলবে আমি জানি না। বাঙালি ভোটদাতারা বুঝবেন। সরকার কিন্তু পার্টি বেছে কাজ করে না, সবার জন্য করবে। পুলিশকেও বলবে যে যে অন্যায় করেছে তুমি তার সাজা দাও, সেটা আমার মানে রুলিং পার্টিরই হোক, সেটা অন্য কেউই হোক। এটাই তো সরকারের কাজ, কিন্তু সেটা তো করা হচ্ছে না। মানে অপরাধী যদি অপরাধ করার পরে সাজা না পায়, আবার সাজা পেলেও একটা নমিনাল কোনো সাজা পায়, খুব দ্রুত জেলে ঢুকলো, বেরিয়ে চলে এলো, একটা মিনিমাম চার্জ দেওয়া হলো, তাহলে অপরাধ বাড়বে সমাজে, বাড়ছেও। এটা সমাজে একটা অত্যন্ত মারাত্মক ভুল বার্তা যাচ্ছে সমাজে। কর্তব্যটা করলো কেমনভাবে, জাস্ট করতে হয় বলে। সে যদি জানে আমি যদি ডিউটি করি, আমি জানি না আমি রাজশাহীতে ট্রান্সফার হয়ে যাব কিনা কালকে। ন্যায়ও যদি ন্যায়পরায়ণ হয় তাহলে দৌড়পরায়ণ হতে হবে। মাঝে মাঝে ভাবি, জানো 91 বছর বয়স হলো, মাঝে মাঝে মনে হয় এই বাংলাটা এইরকম হয়ে গেল আর কি। যাদের হাতে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ এবং ভবিষ্যতের ভারতবর্ষ যেতে চলেছে, তারাও তো দেখছেন, তো তাদেরও স্বাভাবিকভাবেই মানে পুলিশের ওপর আস্থাও চলে যাচ্ছে এবং শিক্ষকের প্রতি যে সম্মান, সেই সম্মানও চলে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থার প্রতি যে আনুগত্য এবং যে বিশ্বাস, সেটা চলে যাচ্ছে। এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বর্তমানে তো যা যা ঘটছে সবই ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যে রাষ্ট্র না চাইলে দুষ্কৃতিরাজ বাড়তে পারে না, এবং পুলিশ যদি তাদের কাজ করতে পারেন, পুলিশ কর্মীরা তারা যদি সঠিক কাজ করেন বা করতে পারেন, তাহলে পুলিশের প্রতি যে অনাস্থা বা পুলিশের ব্যাপারে যে ভয় ভীতি, সেটা থাকবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। একটার পর একটা মন্তব্য। শর্মিষ্ঠা দত্ত তিনি লিখছেন, শাসক দলের মনে রাখা দরকার ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্য তৈরির ফল তাদের নিজেদেরই একদিন ভোগ করতে হবে। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, অপরাধীর কঠোর শাস্তি হলে শিক্ষাঙ্গনে ঢুকে বারবার শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলার পুনরাবৃত্তি হতো না। সুব্রত পাল লিখছেন, প্রধান শিক্ষকের আতঙ্ক কাটাতে নেতার উচিত ক্ষমা চাওয়া। শেখ শামীম লিখছেন, শিক্ষকের গায়ে হাত তোলার সাহস নেতারা পাচ্ছে কোথা থেকে। সুভাষ ঘোষ রাজা লিখছেন, রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেল, সেই ট্র্যাডিশন আজও তৃণমূল সরকারে অব্যাহত। ঠিক এইখান থেকে আমি আমার পরবর্তী বিষয়ে আসব, যেটা পাঁশকুড়ায়, যেটা ইতিমধ্যে একাধিক প্রতিবেদন আপনারা দেখেছেন, এবং সেই ঘটনার পর আমার নতুন অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দেব। প্রথমে প্রতিবেদন। হাসপাতালের ভেতরে মহিলাদের উপর ধর্ষণের ঘটনা ঘটছে কিভাবে? সুপার তুমি জবাব দাও।
সরকারি হাসপাতালের ভেতর স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পাঁশকুড়া। হাসপাতালের মতো একটা প্রতিষ্ঠানে মহিলা কর্মীদের উপর ধর্ষণ হচ্ছে কেন? সুপার তুমি জবাব দাও। আরজিকর কাণ্ডের পর ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে পাঁশকুড়া বন্ধ পালন করল এসইউসিআই। গত রবিবার চাঞ্চল্যকর অভিযোগ করেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের 2 ওয়ার্ড গার্ল। তাদের দাবি, হাসপাতালে বেসরকারি ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান তাদের ধর্ষণ করেছেন। জাহির আব্বাস খান ফ্যাসিলিটি ম্যানেজার আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাও। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল, যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। অভিযোগ পেয়ে পুলিশ জাহির আব্বাস খানকে গ্রেফতার করে। এরপরই এই জাহিরের কুকীর্তি নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক কর্মী। আমাদের সঙ্গে স্যার যথেষ্ট খারাপ ব্যবহার করত, কারণ আমরা কষ্ট করে কাজে ঢুকেছি যাতে এই কাজ থেকে না বাদ যাই তার জন্য। বেশি বলতে গেলে বলো লাত মেরে বের করে দেবো, ডিউটি করতে দেবো না, যা ডাক কাকে ডাকবি ডাক, এরকম বলে। আর এখানেই প্রশ্ন উঠছে, ঠিকাদার সংস্থার এক কর্মী এত প্রভাবশালী হয়ে উঠল কি করে, কাদের প্রশ্রয়ে? শনিবার পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। প্রথমে তারা হাসপাতালে যাবেন, এরপর নির্যাতিতার সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। দুপুরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে বৈঠক রয়েছে। বিটন চক্রবর্তী, ঝিলম করঞ্জায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আমি প্রথমে যাব ডক্টর বিপ্লব চন্দ্রের কাছে, কিন্তু আমার প্রথম খটকাটা সেটা হচ্ছে দাগি বলতে যা বোঝায়। 3টে ঘটনায় অভিযোগ এনার বিরুদ্ধে। 2008 সালে এই অভিযুক্ত গ্রেফতার হয়, 3 মাস জেল হয় ধর্ষণের ঘটনায়। তিনি সরকারি হাসপাতালে কাজ পান কি করে? আমার সব থেকে বড় খটকাটা এই জায়গায়। এবং এই মুহূর্তে আরজিকরের আবহে তার বাবা মা মনে করছেন অভয়ার তারা বিচার পাননি, সেইখানে এই ঘটনা আরও আরেকবার কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের দায়িত্ব দেয়া হচ্ছে এই মারাত্মক অভিযোগে 3 মাস জেল খাটা একজন দাগিকে, কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সিস্টেম? ডক্টর চন্দ্রর কাছে যাব যে আপনারা অভয়া মঞ্চ তো বারবার এই স্বাস্থ্যকর্মীদের, ডাক্তারবাবুদের নিরাপত্তা নিয়ে এত প্রতিশ্রুতি পেয়েছেন, দাবি তুলেছেন, তারপর প্রতিশ্রুতি পেয়েছেন, তা তার স্টক চেকিং কি হলো? এই অবস্থা হয়ে আছে গোটা সিস্টেমের, এটা আপনারা নিজেরা বুঝতে পেরেছিলেন? আজকে আমার বলতে খুব লজ্জা লাগছে, গতকাল ছিল 17ই সেপ্টেম্বর, মহান মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষের সূচনা। আজকে সেই রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের বাংলায় আমাদেরকে দেখতে হচ্ছে একের পর এক সেই আরজিকরের ঘটনা। আরজিকরে আমার ছোট বোন, আমি আরজিকরের প্রাক্তনী, যেভাবে খুন হলেন, ধর্ষিতা হলেন, আজকে 13 মাস হয়ে যাবার পরেও কিন্তু তার কোনো বিচার হলো না। আজকে অভয়ের মা বাবা কাঁদছে, প্রত্যেকের দরজায় দরজায় ঘুরছে, কিন্তু বিচার আসছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তিনিও বিচার দিচ্ছেন না। তাহলে এখানে প্রশ্ন, বিচার কি উনি খুব সচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে দিতে চাইছেন না? তাদের অস্তিত্ব বিপন্ন হবে কোনোভাবে? আজকে কসবা ল কলেজের ঘটনা কি প্রমাণ করে শিক্ষাক্ষেত্রে? আপনারা আলোচনা করলেন একটু আগে, প্রধান শিক্ষককে মারধর করা হচ্ছে। আজকে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই পশ্চিমবঙ্গ যেখানে শিক্ষা এগিয়ে ছিল, আজকে একদম পিছিয়ে যাচ্ছে। আজকে এই যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের যে ঘটনা, এ তো অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যে রিলায়েবল ফ্যাসিলিটি কোম্পানি, সার্ভিস কোম্পানি প্রাইভেট লিমিটেড, সেই রিলায়েবল, কতটা রিলায়েবল? এই কোম্পানি কিন্তু এসএসকেএম হসপিটালে বহুদিন ধরে কাজ করছে। এবং এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি শুধু নয়, এরকম অসংখ্য সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি থেকে শুরু করে বহু জায়গাতে ডাক্তার এবং নার্স ছাড়া বাকি সব প্রাইভেট কোম্পানির হাতে চলে যাচ্ছে। তাদের কি রেসপন্সিবিলিটি আছে, কি লায়াবিলিটি রয়েছে? আজকে যখন শোকজ করা হলো ওই কোম্পানির এদের মাথাদেরকে,
তখন শোকজ লেটারে ওনারা বললেন, এই রিলায়েবল ফেসিলিটি কোম্পানির উনি বললেন যে আমরা নাকি কর্মীদের নিয়ে একদম সমস্ত নিয়ম নীতি মেনে গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে। তাহলে একজন চিকিৎসক হিসেবে বলতে হয়, তাহলে ওই যে জাহির আব্বাস এ কোন গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করেছিল? সে একজন রেপিস্ট বলে আপনার এই যে সরকার এমন কোম্পানিকে বরাদ দিচ্ছে এবং সেই একটা কথা বলুন, সেটা হচ্ছে এই সরকারের পুলিশই তো অবশ্য 2008 সাল বোধহয় একে এই জাহির আব্বাস খানকে গ্রেফতার করেছিল ধর্ষণের মামলায়, 3 মাসে জেল খাটে। এই রকম একজন দাগীকে একটা সরকারি সুপার স্পেশালিটির হাসপাতালে যদি কোনো ঠিকা সংস্থা মানে আপনি যেরকম বলছেন ঠিকা সংস্থা নিয়োগ করেছিল, সেটা চেক করার দায়িত্ব কার? তার তো একটা ব্যাকগ্রাউন্ড চেক হবে অবশ্যই। তো এতগুলো মানুষ, এত রোগী, এত ডাক্তারবাবু, এত নার্স, এত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রতিদিন তার ওঠা বসা। এখানে তো এটাই প্রশ্ন, তাহলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর, সরকারি স্বাস্থ্য মন্ত্রকের তাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? এই জাহির আব্বাসের মতো লোক যদি মাথা হয়, তার যে কোম্পানি, সেই কোম্পানির মেয়েদেরকে, পুরুষদেরকে পর্যন্ত যদি যৌন নির্যাতন করে রেগুলার বেসিসে এবং তাতে সাই না দিলে, তাতে সাবমিট না করলে তার চাকরি চলে যেতে পারে, মারধর খেতে পারে, প্রাণ চলে যেতে পারে, তাহলে সেই হসপিটালে একজন রুগিনী, একজন নার্স, একজন মহিলা ডাক্তার সে কি কোন নিরাপত্তায় সেখানে থাকবে? আজকে যখন আমরা চিকিৎসা করি মহিলা পেশেন্টরা আজকে যদি অনেক সময় তাকে অচৈতন্য অবস্থায় থাকতে পারে, সে ওটিতে থাকতে পারে, সে একটা সাবকনসিয়াস মাইন্ডে থাকতে পারে, তাহলে এই ধরনের মানুষ যদি হসপিটালের ফেসিলিটি ম্যানেজার হয়, তাহলে কোথায় গিয়ে আমাদের নিরাপত্তাটা? ফলে মারাত্মক। এবং তার একটা হচ্ছে, আমি বাকিগুলো ডিটেলস অনে আর বলতেই পারবো না, নাবালিকাকে ধর্ষণের মামলায় রাজ্যের পুলিশ তাকে গ্রেফতার করেছে, 3 মাস সে জেল খেটেছে। সেই রকম লোক এই সুযোগ পায় কি করে? হ্যাঁ 30 সেকেন্ড নেব। হ্যাঁ বলছি যে এই যে সারা রাজ্য জুড়ে অরাজকতা চলছে, এখানে আসল কারণটা কি? কারণ অপরাধীরা শাস্তি পাচ্ছে না, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। আগামীকাল সেই জন্য ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন আজকে সারা বাংলার মেয়েরা আজকে বলছে, দলমত নির্বিশেষে আজকে হাতরাসে ঘটছে, উন্নয়ন ঘটছে, সব জায়গায় ঘটছে, পশ্চিমবঙ্গে ঘটছে প্রবলভাবে। পশ্চিমবঙ্গে আমরা এটা ঘটবে চাইনি, আমরা আশা করিনি। সেই পশ্চিমবঙ্গে যখন ঘটছে, আগামীকাল আমরা সিবিআই অভিযান করব। ডাক্তারবাবু যখন এতগুলো কথা বললেন যে পশ্চিমবঙ্গের মেয়েরা অত্যাচারিত, ধর্ষিত, লাঞ্ছিত, আপনার হয়ে গেছে, আপনার বলা হয়ে গেছে। ওনারা ভালো করেছেন, ওনারা ওই অভয়া মঞ্চের নামে ইন্টারন্যাশনাল একজন রেপিস্টকে রেখেছিলেন, যিনি মমতা ব্যানার্জি যখন কেলক কলেজে বক্তৃতা দিচ্ছিলেন অক্সফোর্ডে, তখন সেখানে উপস্থিত থেকে প্রতিবাদ জানাচ্ছিলেন ডাক্তার অমল বোস, যার বিরুদ্ধে আজকে ব্রিটেনের কোর্ট 10 জন মহিলা, তার মধ্যে নার্স, তাদের যৌন নিগ্রহ এবং ধর্ষণ করেছে, তার বিরুদ্ধে সাজা জারি করেছে। দ্বিতীয় কথা, একটা পরিকল্পিত মিথ্যাচার দিনের পর দিন করা হচ্ছে, যে বিচার হচ্ছে না অভয়ার। আরে শিয়ালদা কোর্টে এতদিন শুনানি হলো, ট্রায়াল হলো, সিবিআই তদন্ত করলো, সুপ্রিম কোর্ট মনিটর করলো, কোর্ট রায় দিল, তারপর বলছে বিচার হচ্ছে না। এই যে পরিকল্পিত মিথ্যা ন্যারেটিভ। এবার আমি আসছি এইবার আমি আসল পয়েন্টে আসছি। দেখুন সুমন, আমি আপনার আগের দিন ছিলাম আপনার সাথে, সেদিনকে আলোচনা, এটা একটা কন্ট্রাকচুয়াল এজেন্সি। সুমন মনে থাকবে সেদিনকে কল্যাণীর বিধায়ক এসেছিলেন, আমি অভিযোগ করেছিলাম যে উনি নিজে সুপারিশপত্র দিয়ে নিয়োগ করেছেন। তখন উনি বললেন যে এটা একটা কন্ট্রাকচুয়াল এজেন্সি, যদিও সরকারি হাসপাতালে টেন্ডার একটা কন্ট্রাকচুয়াল এজেন্সি পেয়েছে, তর্কটা ধরে নিলাম। তাহলে সেদিনকে যদি কন্ট্রাকচুয়াল এজেন্সি টেন্ডার পেয়ে কাকে কাজে নিয়োগ করেছে সেটা তাদের এখতিয়ার হয়, সেটা সরকারের যদি কোনো দায়িত্ব বিজেপি এবং তোমরা বুঝে নাও। কিন্তু আমার এবং তোমার আশঙ্কাটা হচ্ছে এই একই কোম্পানি তো এসএসকেএম সহ রাজ্যের প্রায় সবকটা সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্বে রয়েছে, তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। কি যদি তাকে তার দায় সরকারকে নিতে হয়, তাহলে কল্যাণী এমসে নিয়োগের দায়িত্ব নেবে না। প্রথম কথা, তোমরা রাজনৈতিক খেলাটা বুঝো না, কিন্তু এর উত্তরটা দিতে হবে। একটা বেসিক জায়গা বুঝতে হবে, একটা এজেন্সি কাজ পায় তার ক্রেডেনশিয়ালের ভিত্তিতে, তার ক্রেডেনশিয়াল রয়েছে তাই সে কাজটা পেয়েছে। এই পার্টিকুলার ঘটনা, ওই জন্য এই হাসপাতালের মতো সেনসিটিভ জায়গা, বলো, এই অভিযোগ পাওয়ার সাথে সাথেই কোলাঘাট থেকে অভিযুক্তকে ডিটেইন করা হচ্ছে, আজকে যাবতীয় প্রসিডিউর করা হচ্ছে। কিন্তু ঘটনা ঘটার পর তুমি এফআইআরটা পড়েছো, তাতে পরের পর কেস স্টাডি এবং যে ফুটেজগুলো আছে, আমি পরিষ্কার আপনাদের বলছি, একাধিক ওই হাসপাতাল থেকে ফুটেজ এসছে, যে ফুটেজগুলো আপনাদের সামনে আমি দেখাতে পাচ্ছি না, নিঃসন্দেহে কোর্টে সে জিনিস উঠবে। আমি বলছি তার নিজের একটা ঘর এবং সেই ঘরে দুষ্কৃতী কার্যকলাপ চালাচ্ছে, যেটা দেখাতে পাচ্ছি না, সেই জিনিস তার দায় তো। ঘরটা তো হাসপাতাল, বাড়িটা তো সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেটা অন্যায়, সেটা অন্যায়। আজকে আমি আবার সেই ঠিকা সংস্থাই তো রাজ্য জুড়ে কাজ করছে। কি মুশকিল যদি অন্যায় করে, আজকে ধরো তার মানে ব্যাপারটা না, এক সেকেন্ড, তার মানে ব্যাপার না, এবিপি আনন্দ ব্যাটম্যান নয়,
সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের একটা আমি বলছি দিনে না দিনের পর দিন একটা ঘটনা নয় না, কিন্তু তুমি সরকারের ক্ষেত্রে বলছো নাকি রিলায়েবলের হয়ে বলছো এইটা আমায় জানতে হবে। কিন্তু সরকারকে যেভাবে এইটা আমায় জানতে হবে। আপনি বলেছেন সেটা সরকার ঠিক করে না, সেটা যে লোয়েস্ট কোর্ট করবে সে ঠিক পাবে টেন্ডার। কোনো বেসরকারি সংস্থাকে আমি হাসপাতালের কাজ দিলাম, তো তারা যদি চোর ডাকাত এনে সেখানে হাসপাতালে লাগায় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে ঘটনাটা ঘটেছে তারপরে যে সংস্থা এরকম যে এর আগে ধর্ষণের দায়ে অনেকদিন হাজত খেটেছে সেরকম লোককে হাসপাতালে দেওয়ার জন্য সেই সংস্থার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এটা তো বলতে হবে সরকারকে। এবং এরপরে যেমন এসএসকেমে আছে বলতে অন্য জায়গায় যেখানে আছে সেখানেও তো দেখতে হবে যে এই রকম রেপিস্ট বা ডাকাত বা মার্ডারার আছে কিনা সেগুলো দেখার জন্য কি। আমার একটা কথা বলুন নজরুলদা, প্রত্যেকটা নিয়োগের তো ব্যাকগ্রাউন্ড চেকের একটা ব্যাপার থাকে, ব্যাকগ্রাউন্ড তো চেক করবে। মানে আমি বলছি 3 মাস ডাক্তারের ব্যাকগ্রাউন্ড চেক করেছিল যে ডাক্তার 10 জন মহিলাকে রেপ করে আজকে ব্রিটেনের কোর্টটাকে সাজা দিয়েছে। হ্যাঁ, কিন্তু অরূপ তুমি মাথায় রেখো আজই করে ঘটনাটা ঘটতোই না যদি ওই সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের মোটরসাইকেলে নিয়ে আরজি করের ভেতরে একেবারে দ্বিধাহীন ভাবে কোনো বাধাহীন ভাবে সে ঢুকতে পারতো। আমি বলছি, আমি অরূপ আমার সঙ্গে এইখানে একমত হবে যে এই তো মুখ্যমন্ত্রী একটা অনন্য প্রকল্প নিলেন এসএসকেএম এ উডবান 2, চমৎকার প্রকল্প। আমি শিওরিত হচ্ছি আজকে জেনে যে সেখানেও তো এই একই ঠিকাদার সংস্থা কাজ করছে। আমি বলছি আজকে উডবান 2-তে যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা অরূপরা বলে মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় হয়েছে, ফেয়ার এনাফ, খুব ভালো উদ্যোগ। সেখানে ঠিকাদার সংস্থা দাগি লোককে, নাবালিকা ধর্ষণে জেল খাটা 3 মাস জেল খাটা লোককে রিক্রুটমেন্ট দিলে তার দায় কার? এই প্রশ্ন উঠবে না? আমার একটা অন্য প্রসঙ্গ আছে, এক সেকেন্ড আমার একটা অন্য প্রসঙ্গ আছে। আমরা দেখেছি বরাবর তৃণমূল কংগ্রেস এই রাজ্যের এরকম যে কোনো ঘটনা যারা ধর্ষক তাদের পৃষ্ঠপোষকতায় একদম অগ্রণী ভূমিকা নেয়। কিরকম ভাবে সেই শেখ শাহজাহান যখন সন্দেশখালিতে দিনের পর দিন হিন্দু মেয়েদের পিঠে বানিয়েছে, আর ঠিক এক জায়গায় আমরা পাঁশকুড়াতে দেখেছি জাহির আব্বাস যে কিনা ইতিমধ্যে সে নাবালিকাকে ধর্ষকে অভিযুক্ত, তাকে কিভাবে রাখতে থাকো ব্যাকগ্রাউন্ড চেকিং। এবং সবথেকে বড় কথা, কিন্তু ক্রিমিনাল ইজ আ ক্রিমিনাল। আমি বলছি এখানে হিন্দু ক্রিমিনাল হলো একই রকম ঘৃণা বর্তিত হতো। একদম, কিন্তু আমার অন্য প্রসঙ্গ আছে, আমি এক সেকেন্ড বলছি, এক থামুন, আমার একটা অন্য প্রসঙ্গ আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, আমি পেট্রোনাইজ কথাটা কেন বললাম, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে ফার্মাসিউটিক্যালে দিনের পর দিন সে রিঙ্গার ল্যাকটেট একদম নষ্ট হয়ে যাওয়া, কর্ণাটক সরকার যেখানে মানা করে দিয়েছিল, এটা এই পশ্চিমবঙ্গে এবং আরজি করে চলেছে। আর সর্বশেষ আমি বলতে চাই, অভয় মঞ্চের তরফ থেকে ডাক্তারবাবু এসছেন, উনি হাতরাস উন্নাও সব জায়গায় ঘুরলেন, কিন্তু পশ্চিমবঙ্গে যখন আমরা অভয়ের বাবা মাকে নিয়ে যখন আমরা নবান্ন অভিযান করেছিলাম, আসেননি কেন? ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। তখন তারা বৃহত্তর রাজনৈতিক বনটাকে উদার করে এলেন না কেন? কথা শুনলাম ও ধর্ষণের মধ্যে ধর্ম খুঁজতে যাচ্ছে। দেখো এক সেকেন্ড, আমি গঙ্গাধর কয়াল বলে একজন বিজেপি নেতার নাম জানি, যিনি সন্দেশখালী মন্ডলের সভাপতি। দেখুন চিৎকার করছে, যে বলেছে রেপই হয় না, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। রেপই হয় না, আমি বলছি না, বিজেপি সভাপতি। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে আমি আবার বলছি যে কি করে এই ব্যক্তি, এই দাগি ব্যক্তি এই গুরুত্বপূর্ণ পদে পৌঁছতে পারলো, নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ গভীর প্রশ্ন তুলে দিল। পরের প্রতিবেদন। পাঁশকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ, ভয়ঙ্কর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। মারাত্মক বিষয় হলো এই জাহিরের বিরুদ্ধে এরকমই জঘন্য অভিযোগ আগে উঠেছে। 17 বছর আগে 2008 সালে 8ম শ্রেণীর এক ছাত্রীকে টিউশন পড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে। ওই দিন টিউশনিতে আমি রাতেবেলা ঘরে পড়তে বসছি, রাত্রে এসে আমার মা তখন কাজে যেত আর কি, সন্ধ্যাবেলায় এসেছিল, এসে এমনি করছে আমার সাথে, ব্যাপার খারাপ ব্যাপার, বলছে না তুই যদি বলো তোকে মেরেই দেবো, আমি এখান থেকে জীবন থেকে মেরে দেবো। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে 8ম শ্রেণীর ওই ছাত্রী। তাকে ওষুধ খাইয়ে গর্ভপাতের অভিযোগও ওঠে জাহির আব্বাস খানের বিরুদ্ধে। তো স্কুল যেতে যেতে একদিন পেটে খুব যন্ত্রণা হলো, আর বলে মা জহির আব্বাস খান ওষুধ জ্বরের খাওয়াইছে। আমি বলি কেন সে জ্বরের ওষুধ খাওয়াবে, তোর মা তো নাই, ওষুধটা খেয়েলে। তারপর সকালে খুব ছটকাচ্ছে,
বলে বাথরুম যাবো, আমি তাহলে বাথরুম যা। আমি দাঁড়িয়েছি, খালি রক্ত চালা পড়তিছে। এরপর পাঁশকুড়া থানায় জাহির আব্বাস খানের বিরুদ্ধে এফআইআর করে নাবালিকার পরিবার। গ্রেফতারের 3 মাস পর জামিন পেয়ে যায় অভিযুক্ত জাহির। অভিযোগ, মামলা মিটমাটের জন্য নাবালিকার পরিবারকে 50,000 টাকার প্রলোভন দেখানো হয়। এরকম মারাত্মক অভিযোগ ওঠা সত্ত্বেও 3 মাস জেল খেটে আসা জাহির আব্বাস খানকেই ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার হিসেবে পাঁশকুড়ার সরকারি হাসপাতালে নিয়োগ করা হয়। শুধু তাই নয়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, এর আগে ঠিকাদার সংস্থার ইনচার্জ পদে ছিলেন জাহির আব্বাস খান। সংস্থার বদল হলেও জাহির থেকে যান। নতুন ঠিকাদারি সংস্থাও তাকেই ফ্যাসিলিটি ম্যানেজার পদে নিযুক্ত করে। হাসপাতালে তার একাধিক অ্যাম্বুলেন্স ও গাড়িও চলত। অনেকে বলছেন এসব থেকে জাহিরের প্রভাব বোঝা যায়, কিন্তু এই প্রভাবের নেপথ্যে কি? ঠিকাকর্মীরা এই জন্য অভিযুক্ত বারবার হচ্ছে, কারণ এই ঠিকাকর্মীর নিয়োগ প্রক্রিয়া দেখুন। ঠিকাকর্মীরা নিয়োগ হয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। এরা পার্টি ক্যাডার, এবং সেই জন্য এরা ধরাকে সরাজ্ঞান করে না, যা ইচ্ছে তাই করে। অভিযুক্ত যে সে তৃণমূল এবং সে শাস্তিপ্রাপ্ত ধর্ষক, আগের ঘটনায় একবার না একাধিকবার। ফলে জেনে বুঝিয়ে একজন ধর্ষককে তৃণমূল তার নেতৃত্বে হাজির করেছে এবং সে আবার হাসপাতালে গিয়ে ধর্ষণের মতন কাজ করেছে। বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য খারিজ করেছে তৃণমূল। একটা কেউ কারো অভিযোগ করে দিল, আরে তার তো একটা প্রমাণ থাকবে, তো মহা মুশকিল। যদি কোনো প্রমাণ থাকে, নথিপত্র থাকে, তাহলে সেটা ব্যবস্থা নেবেন। আর দু একটা যে খারাপ বিচ্ছিন্ন ঘটনা, কারো অভিযোগ তুলতে তো আর জিএসটি লাগে না, একটা গায়ে কাদা লাগিয়ে দিল, আরে প্রমাণটা করো ভাই। জাহিরের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। বিজন চক্রবর্তী, ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌরিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিষয়টা দুটো পার্টে আসবো। একটা হচ্ছে ঠিকার অংশ, যেটা ঠিকাকর্মী, তার কোনো দায়বদ্ধতা আছে কিনা, 1 নম্বর। এবং 2 হচ্ছে দেখুন প্রভাবশালীর পার্ট। কেন? ঠিকাকর্মীর অংশ হচ্ছে আরজিকর ঠিক এই জিনিসে হয়েছিল, এবং একজন সিভিক ভলেন্টিয়ার যে সম্পূর্ণ বেআইনিভাবে কলকাতা পুলিশের মোটরসাইকেল নিয়ে ঘুরতো, সে মধ্যরাতে আরজিকরে ঢুকেছিল বলে এত ঘটনা। যদি সেই সরকারি শিলমোহর, সেই মোটরসাইকেল, সেই কলকাতা পুলিশের সিপির নামে রেজিস্ট্রি হওয়া মোটরসাইকেলটি তার সঙ্গে না থাকতো, তার এন্ট্রিটা কোনোভাবে আটকানো যেত, আরজিকরের বাবা মাকে আজকে চোখের জল ফেলতে হতো না। দ্বিতীয়, কেন প্রভাবশালী বলছি, যে মনোজিৎ মিশ্র সে এত প্রভাবশালী, এখনও আজকেই দেখাবো আপনাদের কসবা ল কলেজের যে দেয়ালে তার নাম লেখা ছিল, সেটা এখনও জল করছে। তার একটা এমন ঘর, যে সিকিউরিটির ঘরে সে দুষ্কর্ম করবে, বাইরে সিকিউরিটি বসে পাহারা দেবে। এই আদালতে বহুবার চার্জশিটেও আছে, এই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের চার্জশিটেই আছে। এখানেও এই জাহির আব্বাস খান একটা চেম্বার হিসেবে সরকারি হাসপাতালের ঘর ব্যবহার করছে। সেই ঘরের নক্কারজনক ফুটেজ সব ভাইরাল হচ্ছে। কি চলছে? যে কোনো বিশ্লেষণ, যে কোনো একটা কথা আপনাদের প্রতিবেদনে দেখালেন, আমার একটা জানা ছিল যে এই জাহির আব্বাস খান আগে যে অন্য একটা বেসরকারি সংস্থার হয়ে ফ্যাসিলিটি ম্যানেজার ছিলেন, সেই সংস্থার চেঞ্জ হয়েছে, কিন্তু তার চেঞ্জ হয়নি, নতুন সংস্থাও তাকে নিয়োগ করেছে। একদম, তার মানে শাসক যোগ ছাড়া এটা কোনো মতে সম্ভব নয়। দেখুন, মানে আলোচনার তর্ক বিতর্ক আমরা করতে পারি, কিন্তু দিনের শেষে মেয়েদের নিরাপত্তার জায়গাটা আপনি ভাবুন। মানে সন্দেশখালী হতে পারে, সেটা আমাদের ল কলেজ হতে পারে, সেটা হাঁসখালি হতে পারে, সেটা পাঁশকুড়াতে হতে পারে, সর্বত্র আপনি যদি লক্ষ্য করেন যে দিনের শেষে কিন্তু আমার মা বোনরা কিন্তু মানে সত্যি নির্যাতিত। মানে কে করেছে সেটা আরেকটা বিষয়। দেখুন, এই ঘটনাগুলো যে ধারাবাহিকভাবে আসছে, মানে বিশেষ করে এই হাসপাতালের ঘটনাটা, সেইখানে কিন্তু আপনি দেখুন স্থায়ী কর্মী আপনি দিতে পারছেন না বলেই আপনাকে বাধ্য হয়ে এই ধরনের ঠিকাদারের উপর নির্ভর করতে হচ্ছে। অথবা আপনি পলিসি কি নিচ্ছেন যে ভাই আমি বেতন দিব না, পেনশন দিব না, আমার খরচা কমাবো, তার জন্য সিভিক ভলেন্টিয়ার, এখানে একেবারে ঠিকাকর্মী, মানে আরজিকরের সিভিক ভলেন্টিয়ার, এখানে ঠিকাকর্মী, মানে তার স্কুলগুলোতে দেখবেন আপনি মানে কন্ট্রাকচুয়াল। ফলে আপনি সর্বত্র কি করছেন যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরে এই তৃণমূল শাসনকালে কিন্তু তাদের নিয়োগ করা হয়নি। তার পরিবর্তে যাদেরকে আপনি নিয়োগ করছেন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করছেন, অস্থায়ী ঠিকাদার, চুক্তির ভিত্তিতে কেউ। এবং এই কর্মীদের তো কোনো দায়বদ্ধতা নেই। সিভিক ভলান্টিয়াররা যখন পুলিশের দায়িত্ব পালন করে, তার কে দায়িত্ব আছে? না আছে তার ট্রেনিং, না আছে তার কিছু। এবং এই ধরনের যে ঠিকাদার সংস্থার, তারা এই সংস্থাগুলোও আবার তারা যে বরাতগুলো পায়,
সেই বরাতগুলো পাওয়ার পেছনে কিন্তু রাজনৈতিক শক্তি সরাসরি থাকে। আমি আপনাকে বলছি, এই যে ঠিকাদার সংস্থা যে পাঁশকুড়ায় অপারেট করছে, এই ঠিকাদার সংস্থার প্রভাবশালী লোক কে আছে? নিশ্চয়ই কোনো প্রভাবশালী লোক আছে, খুঁজে বার করা দরকার। কেন প্রভাবশালী কথা বলছি, এতগুলো প্রতিষ্ঠানে ওই একটা একই সংস্থা কি করে এতগুলো বরাত পাচ্ছে? এবং তারপরে একটা লোক 3 মাস জেল খেটেছে নারী নির্যাতনের জন্য, সেই লোকটাকে আবার মাথা করে ওই সংস্থায় বসানোর পেছনে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল লজিক আছে। পলিটিক্যাল সাপোর্ট ছাড়া ওই ধরনের অত্যাচার সে জারি রাখতে পারে না। রাহুলের কাছে যাবো। একদম মূল বক্তব্য হচ্ছে মিশ্র অর্থনীতিতে চুক্তিভিত্তিক নিয়োগ থাকবে, কিন্তু তার দুটো দিকের সমস্যা। একদিকের সমস্যা হচ্ছে একদিকে মানুষগুলো যারা সেখানে কাজ করছেন তাদের কাজের কোনো সুরক্ষা নেই, অন্যদিকে যারা কাজ করছেন এবং তাদের যে মাথারা তারা অনেক সময় তাদের ব্যাকগ্রাউন্ড চেক বা এই ধরনের ঘটনা ঘটে না, এবং এটা কিন্তু দিনের পর দিন চলে আসছে। এটা কারণটা কি? কারণ হচ্ছে কোনো সরকারি অত্যন্ত দায়িত্ব নিয়ে দেশের মানুষের কাজ করার জন্য, হাসপাতাল তো মানুষের কাজ করার জায়গা, সেইখানে আমাদের যে পার্মানেন্ট এমপ্লয়ি নিয়োগ করার কথা, এই ব্যাপারে কিন্তু বহু বছর ধরে ভারত এবং আমাদের রাজ্যের যে সরকারগুলো তারা কিন্তু সরকারি আইন কানুন মানেই না। তাদের যে প্রভিডেন্ট ফান্ড পাওয়ার কথা সেগুলো ঠিকভাবে দেখা হয় না, একই রকমভাবে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিষয়টি বারবার করে ঢুকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য সরকারি চাকরিতেও তাই হচ্ছে। চুক্তিভিত্তিকের বদলে যদি পার্মানেন্ট কর্মী হলে আটকানো যেত। আমার একটা সাম্প্রতিক উদাহরণ মনে পড়ছে, আমি হোমগার্ডের পরীক্ষা দিতে গিয়ে ফিজিক্যাল টেস্টে একজন তরুণী অজ্ঞান হয়ে গেলেন, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণ হলো কদিন আগে বিহারে, সারা ভারতবর্ষ শিউরে উঠলো। আজকে পুরীতে যে ঘটনা ঘটেছে, উড়িষ্যার একের পর এক মেডিকেল কলেজের ঘটনা সামনে এসেছে নার্সের উপর। আজকে ধর্ষণের মতো ব্যাধিকে শুধুমাত্র কিন্তু তুমি আমায় রাজনৈতিকভাবে তুমি দলের দিক থেকে বিচার করে বলো অরূপ। সেটা হচ্ছে যে আরজি করের ঘটনা সিভিক ভলেন্টিয়ার ঘটালো, এখানকার ঘটনা এত বড় ঘটনা একজন টিকাকর্মী ঘটালো। আমি বলছি এর দায়, এটা ব্যাকগ্রাউন্ড চেক যদি সরকার, আমি বলছি মুখ কার পুড়ছে, সরকার এবং শাসক দলের। তুমি তো এটা ঠিকাকর্মীর ঘাড়ে দায় চাপিয়ে সরকার বেরিয়ে যেতে পারবে না, কারণ সরকারের প্রিমিসেসে এই ঘটনার অভিযোগ। না না, নিশ্চিতভাবে, কিন্তু আমরা যদি ধর্ষণের মতো একটা ঘটনার কারণ হিসেবে শুধুমাত্র ঠিকাকর্মী বা চুক্তিভিত্তিক, না তুমি ব্যাধির রোগীরা যেতে যেতে তো এটা রয়েই যাবে। আমি তোমাকে একটা কথা বলছি, দেখো এই আমি কটকে কদিন আগে রোগীকে ধর্ষণ করেছে ডাক্তার বিষয় নিয়ে বলছি না, আমি অরূপ বল, কিন্তু দেখো বারবার যে বলছি না সরকারি যোগসাজশ, সরকারি যোগসাজশ, যা যা যে যা বলছে প্রত্যেকেই কিন্তু প্রমাণ করার চেষ্টা করছে সরকারি সরাসরি এর মধ্যে। শেষ করি, আমার বক্তব্য যাচ্ছে তো এত আজকে দাঁড়িয়ে সরকারি কোথাও যোগসাজশ যারা করেছে, এটা সামাজিক ব্যাধি যারা করেছে, সরকার যদি এখানে তদন্ত না হয় বা হয়, যে কতবার তোমাকেই ঢোক গিলতে হলো। এবার আমি বলছি এই ঢোকটা তো সরকারকে গিলতে হচ্ছে, ঠিকাকর্মীদের ইন্টারেস্টটা কোথায়? ঠিকাকর্মীদের বিরুদ্ধে নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত 100 বার। আমার বক্তব্য বাইরের জায়গায় দাঁড়িয়ে বলবে না, বাইরের জায়গায় দাঁড়িয়ে যখন মোহনলাল বাদাওলি বা রামদুলারি এরা তো বিজেপি জাহান্নামে যাক, আমার বাংলায় হবে কেন ডাক্তারবাবু? বিষয়টা একটু বলতে দিন। প্রতিবেদনে যেতে হবে, আমি দেখাবো যে একেবারে আরজিকর এবং সেই টিকা ভর্তি গেম। দেখুন, আরজিকর হাসপাতালের পর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, আবার এক সরকারি হাসপাতালে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। গতবার পুজোর ঠিক আগে ঠিক এরকমই সময় কলকাতা উত্তাল ছিল আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নিয়ে। সেই ঘটনার 1 বছর পেরোতে না পেরোতেই ফের উঠল সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষণের অভিযোগ জানিয়ে আবার আছড়ে পড়ল প্রতিবাদের ঝড়, আবার উত্তাল হলো রাজনীতি। তবে পরপর 2 বছরে ঘটে যাওয়া আরজিকর কাণ্ড এবং পাঁশকুড়া কাণ্ডের মধ্যে সাদৃশ্য শুধু এটুকুই নয়, মিল রয়েছে আরও। আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায় ছিল কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, আর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস। অর্থাৎ কেউই স্থায়ী কর্মী নন, চুক্তিভিত্তিক। গুরুত্বপূর্ণ জায়গায় হাসপাতালে ঠিকা ধরাছোঁয়ার বাইরে তাকে দায়িত্ব দেওয়া হলো তৃণমূলের লোককে ঠিকায় ঢুকিয়ে দিয়ে। স্থায়ী চাকরি নিয়োগ ওসব করবে না, শুধু লুঠের কারবার করবে।
পাঁশকুড়া কাণ্ডে ধৃত জাহির আব্বাসের বিরুদ্ধে এরকম অভিযোগ এই প্রথম উঠল এমন নয়। 2008 সালেও অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে জাহিরের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে অনেকের মনে পড়ে যাচ্ছে আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়েরও কুকীর্তির শেষ ছিল না। তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন পরিবারের সদস্যরাই। মেয়ে পরে অত্যাচারী করে তারপরে তো থানায় ডায়েরি করলাম। কি হয়েছিল মেয়ে কিছু নেই, যা ওখানটা ওরা মেরেছে, ওরা মারা পড় দিয়ে আমি এখানটা 3 মাসের বাচ্চা ছিল, খারাপ হয়ে গেল। ও ইনফ্যাক্ট ঘরেও থাকতো না, ও আসতো যেত ড্রিঙ্ক করতো। ওকে আমরা বাজে থেকে কঠোর শাস্তি দিতে চাইলে আপনারা দিন যা ইচ্ছে করুন, কিন্তু দেহ পর্যন্ত দেবেন না। অভিযোগ ওঠা সত্ত্বেও আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের দাপট ছিল মারাত্মক। পুলিশের টহলদারি মোটরবাইক সে নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল। সিভিক ভলেন্টিয়ার হয়েও থাকতো সশস্ত্র পুলিশের ব্যারাকে। এবার পাঁশকুড়া কাণ্ডে ধৃত জাহিরের ক্ষেত্রেও দেখা গেল একই রকম প্রভাব প্রতিপত্তি। আগে ধর্ষণের অভিযোগে জেল খাটা সত্ত্বেও তাকেই ফেসিলিটি ম্যানেজারের পদে বসানো হয়েছিল। সঞ্জয় রায়ের সাজা হলেও আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবারের দাবি তারা আজও বহু প্রশ্নের উত্তর পাননি। এবার পাঁশকুড়ার সরকারি হাসপাতালে যে জঘন্য অভিযোগ উঠল তার সুবিচার হবে তো, উঠছে প্রশ্ন। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। আমি ডক্টর চন্দ্রের কাছে যাব যে একজন ঠিকাকর্মী তার এই ব্যাকগ্রাউন্ডে সে যদি প্রতি মুহূর্তে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কম্প্রোমাইজ করতে পারে, এই প্রশ্ন উঠবে যে দায়টা কার, এবং এই যে এতগুলো জায়গায় ঠিকাকর্মীদের দিয়ে সিস্টেম চলছে তার দায় কে নেবে। আর একটা দ্বিতীয় ঘটনা ঘটার অপেক্ষা করব? অভয়ের পরে তো এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিস্টেমের মানে একেবারে ফ্লসগুলো এক্স্যাক্টলি একই রকম রয়ে গেছে। এখানে আমরা রাজনৈতিক তরজা করতে পারি, আমরা ঝগড়াঝাটি করতে পারি, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যেটা হচ্ছে এই যে লোকগুলো তাদেরকে কিন্তু ভয় পায় সুপার পর্যন্ত হাসপাতালের। এদের অসম্ভব দৌর্দণ্ড প্রতাপ। এই সুপার স্পেশালিটি হাসপাতালের ইট যেদিন থেকে গাঁথা হয়, তার ইট বালি থেকে শুরু করে তার রাস্তার উল্টো দিকেই 10 ফুট দূরে তার বাড়ি, সেখানে সমস্ত কিছু। তার এক ভাইয়ের হচ্ছে এটিএম, কোনো ভাইয়ের ওষুধের দোকান থেকে শুরু করে রাজত্ব একটা, এবং সেখানে কর্মীদের নিয়ে এসে যৌন নির্যাতন, থ্রেট করা, এই জিনিসগুলো দিনের পর দিন অভিযোগ এসছে, কিন্তু কোনো অভিযোগের কিন্তু আমল দেয়া হয়নি। সেখানে আমার আজকে কোনো রোগী যদি আমার রোগী যদি ভর্তি হয় তাহলে আমি আমার এখানে লজ্জা লাগছে যে আপনি দায়িত্ব জ্ঞানীর মতো কথা বলছেন। তুমি যদি রেপ করো, তুমি যদি রেপ করতে পারো, আমার অধিকার রয়েছে রেপ করার। এটা কোনদিন মেরুদণ্ড দিয়েছিলেন কলকাতা পুলিশকে, নিজেদের মেরুদণ্ডকারীকে কোথায় গোটা বাংলার মানুষ দেখতে পেয়েছে, গোটা বাংলার মানুষ দেখতে পেয়েছে। আপনারা প্রতিটা মিথ্যাচার কোথায় অভিযোগ করেছেন এর আগে? আগামীকাল আমরা সেই জন্য সিবিআই ভবনে যাচ্ছি, এই কারণে যে এখানে আমরা কোনো রাজনৈতিক দল দেখি না। আমরা ভয়েস অফ অভয়ার পক্ষ থেকে আমরা এখানে চিকিৎসকরা, সাধারণ মানুষ সেটা হচ্ছে আমি ডাক্তারবাবুর যে সদিচ্ছা আমি নিঃসন্দেহে সম্মান করছি, কিন্তু তার সঙ্গে এটাও জিজ্ঞাসা করতে চাই 2023 সালে যখন আক্তার আলী এই আরজি করের যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন, তখন আরজি করে ডাক্তাররা তার পাশে দাঁড়াননি কেন? তখন কেন এরা বিবেক হননি? দিনের শেষে কিছুদিন বাদে ডাক্তারবাবু ইনফরমেশন গ্যাপ আছে, ওই 2000 আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে 2021 সাল থেকে। আবার বলছি সেটা হচ্ছে একদিকে অনন্য, অন্যদিকে একেবারে উডবান টু, একটার পর একটা প্রকল্প চলছে এই একেবারে এই এজেন্সিগুলোর ওপর। তার মানে ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী এবং রোগী প্রত্যেকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই দায় কে নেবে, এই প্রশ্ন রইল। দেখুন, যাবতীয় দুষ্কর্মের জন্য এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে আলাদা ঘর ছিল এই দুষ্কৃতীর, এবং সবথেকে বড় কথা সেইখানকার নানা ভিডিও এখন ভাইরাল হতে শুরু করেছে, যেটা সভ্য সমাজে না দেখা যায় না দেখানো যায়। ঠিক এই জায়গা থেকে আমি উদাহরণটা টানবো, তার কারণ সংশয়টা অন্য জায়গায়, যে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা কি আদৌ শিক্ষা নিচ্ছি? নয়তো কসবা ল কলেজে যেখানে ওই সিকিউরিটি বাইরে সুরক্ষাকর্মী বসে আছেন এবং ভেতরে দুষ্কর্ম চালাচ্ছেন মনোজিৎ মিশ্র, সেই ঘটনার পর আজকেও কসবা ল কলেজে ওই মনোজিৎ মিশ্রের নাম লেখা যে দেয়াল লিখন এখনও তা জ্বলজ্বল করছে। ভাবা যায়? দেখুন।
আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, আর এবার পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গেছে। আরজিকর থেকে কসবা হয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, পরপর ঘটনাগুলি থেকে একটা বিষয় স্পষ্ট, তা হলো ধর্ষণে অভিযুক্ত কিংবা দোষী সাব্যস্তদের দাপট। কসবাকাণ্ডের সময় অভিযোগ ওঠে তৃণমূল নেতা হওয়াতেই সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসী পাট্টা চালাতো মনোজিৎ মিশ্র। যে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে সেটাই ছিল মনোজিতের যন্তর মন্তর ঘর। ইউনিয়ন রুমের চাবি তার কাছে থাকতো, গার্ডই ঢুকতো না ইউনিয়ন রুমে আয়। এটা খুব একটা কমন থ্রেট হয়ে গেছিল যে ইউনিয়ন রুমে আয়। পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের দাবি, হাসপাতালের 157 নম্বর ঘর ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের ঠেক। রবিবার এখানেই ধর্ষণের অভিযোগ উঠেছে। ফার্স্ট ফ্লোরে আউটডোরের ঠিক পাশেই এই 157 নম্বর রুম, এই 157 নম্বর রুমেই অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজার নানান দুষ্কর্ম করতেন বলে অভিযোগ, এবং অভিযোগ যে এই রুমেই রবিবার দিন তিনি এখানের যে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী, 2 মহিলা কর্মী যারা অভিযোগ করেছেন, তাদের অভিযোগ যে এই রুমেই তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। হাতে নাতে এখন ধরা পড়ে গেছে, সবাই মিলেই রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলে ঝাঁটা হাতে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। ধর্ষকদের নেত্রী হচ্ছে মমতা, জাহির আব্বাস তৃণমূলের নেতা, সব জায়গায় এইরকম লোক আছে। আগে মমতাকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। এই মমতা ব্যানার্জি হচ্ছে ধর্ষকদের প্রোটেক্টর। ঝাঁটা দেখাতে একটা 20 টাকার ঝাঁটা লাগে আর একটা হাত লাগে। ভুলে গেছেন যে এখন উড়িষ্যা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, সেটা ধর্ষণ নগরীতে পরিণত হয়েছে। ইউপি আছে শীর্ষে, রাজস্থান আছে 2য় স্থানে। এটা তো ভারত সরকারের রেকর্ড। 2.5 মাস আগে কলকাতার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজে আইন ছাত্রীকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে। ঠিক তার পরের দিনই অর্থাৎ 26শে জুন প্রাক্তন টিএমসিপি নেতা এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তার দাপট যে কি প্রবল 2.5 মাস পরও তা স্পষ্ট। আজও কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে মনোজিৎ মিশ্রর নাম। কসবা ল কলেজ প্রায় 3 মাস আগে এখানকার একটা ঘটনায় গোটা রাজ্য শিউরে উঠেছিল। কলেজের ভেতর ধর্ষিতা হয়েছিলেন এক ছাত্রী, এক সিনিয়রের কাছে। কলেজের ভেতরে সেই মনোজিতের অলক্ষ্য উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ওই যে দেওয়াল, ক্যামেরা পার্সন প্রীতম দেখাচ্ছে, প্রীতম চক্রবর্তী, সেখানে এখনো জলজল করছে মনোজিতের নাম। মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পুজোর সময় ছুটি আছে, মুছে দেবে। কোনটা? যেগুলো লেখা মুছে দেবে পুজোর সময়, তখন ছুটি থাকবে তো। কাদের প্রশ্রয় এই অভিযুক্তদের এত রমরমা হয়? তাদের সম্পদ হিসাবে কারা কোন কাজে ব্যবহার করে? ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।